এখন বিকেল ৫টা বাজে, আর কয়েক ঘন্টা পর বিয়ে। সুলতানা আকাশের দিকে তাকিয়ে ভাবছে, জীবনের অনেক ঝড় ঝাপটার পর আজ তাদের বিয়ে হচ্ছে। রায়হানের ৮ বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। ফ্ল্যাশব্যাক: ১০ বছর আগে ২০১৫ সালের পুরনো স্কুল বদলি করে নতুন স্কুলে ভর্তি হয়েছে সুলতানা। ইউসেফ টু এটা ভোট ফ্রি স্কুলে ক্লাস 5-এ ভর্তি হয়েছে। ক্লাসে মোট ৩৬ জন ছাত্রছাত্রী। স্কুলে প্রথম দিন। সুলতানা দ্বিতীয় সারির প্রথম বেঞ্চে বসেছে। সুলতানা বসার কিছুক্ষণ পর একটি মেয়ে এসে ওর পাশে বসেছে। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটি নিজের হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমার নাম আম্বিয়া। তোমার নাম কি? আমার নাম সুলতানা। তুমি কি আজ নতুন ভর্তি হয়েছ? হ্যাঁ। সুলতানা আর আম্বিয়া কথা বলতে বলতে জানতে পারলো তারা দুজন একই এলাকায় থাকে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। সুলতানা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আম্বিয়া লেখাপড়ায় একদম মনোযোগী ছিল না। আম্বিয়ার সাথে প্রতিদিন স্কুলে আসা এবং বাসায় যাওয়া, আম্বিয়াকে লেখাপড়ায় হেল্প করা আর নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থেকে এইভাবে ২টা বছর কেটে গেল। এখন ওরা ক্লাস 7-এ পড়ে। ফাইনাল পরীক্ষা চলে। সুলতানা লেখাপড়া নিয়ে কিছুটা ব্যস্ত। ওই সময়টায় ২০১৭ সালের ১১ ডিসেম্বর ওর ক্লাসের একটা ছেলের নাম রায়হান সিকদার সুলতানাকে প্রেমপত্র পাঠায়। ক্লাসের অন্য একটা ছেলেকে দিয়ে সুলতান ওই চিঠিটা পড়ে। চিঠিটার লেখা ছিল, প্রিয় সুলতানা, আমি আজ তোমার জন্য চিঠি লিখছি, কারণ আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। তোমাকে যখন আমি হাসতে দেখি, আমার দিনে এক নতুন রং এসে যায়। কিভাবে মনের কথা সুন্দর করে লিখতে হয় আমার জানা নেই, ভালোবাসা কি সেটাও জানা নেই, কিন্তু তোমাকে অনেক ভালো লাগে দেখতে। তুমি যখন আসো তখন তোমাকে দেখতে আরো সুন্দর লাগে। জানো, আগে আমি একদিন স্কুলে আসলে বাকি 4 দিনই আসতাম না। তোমাকে আমি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দেখি। 1 মাস আমি ক্লাসে আসিনি, তাই জানি না তুমি কবে ভর্তি হয়েছিলে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি একদিন ক্লাসে আসি। নিজের পুরনো অভ্যেস মতো প্রথম সারির পেছনের বেঞ্চে বসে পড়ি। তার কিছুক্ষণ পর আমার নজর পড়ে তোমার দিকে। দেখলাম পাশে বসা একটা মেয়ের সঙ্গে তুমি কথা বলছো কিছু নিয়ে। তারপর থেকে আমি প্রায় তোমাকে দেখি। তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। তোমাকে দেখার জন্যই আমি প্রত্যেক দিন স্কুলে আসা শুরু করি। এগুলো যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। ইতি, রায়ান শিকদার। সুলতানা চিঠিটা পড়ার পর রাকিব নামক ছেলেটাকে ডাকলো, কারণ কিছুক্ষণ আগে রাকিব নামে ছেলেটাই তাকে চিঠিটা দিয়ে গিয়েছে। রাকিবের কাছে জানতে চাইলো রায়হান শিকদার নামক ছেলেটাকে কে, এই ক্লাসে পড়ে নাকি অন্য ক্লাসের। রাকিব নামক ছেলেটা বলল, রায়ান আমাদের ক্লাসে পড়ে, আমার ফ্রেন্ড, ওই যে প্রথম সারির পিছনের বেঞ্চের কর্নারের ছেলেটা। রাকিবের কথা মতো সুলতানা পেছনে তাকিয়ে ছেলেটাকে দেখলো। ক্লাসে আরও একবার দেখেছিল ছেলেটাকে, কিন্তু কখনো কথা হয়নি, বা ছেলেটাও আগ বাড়িয়ে কথা বলেনি, তাই ছেলেটার নাম জানতো না। সুলতানা খেয়াল করেছে ছেলেটা কেমন জানি শুধু ওর ছেলে কয়েকটা ফ্রেন্ড ছাড়া আর কারোর সাথে কথা বলতো না। এই 2 বছরের ছেলেটাকে কখনো হাসতেও দেখেনি। অদ্ভুত ছেলেটা। সুলতানা রাকিবকে বলল, রাকিব, তুমি ওই ছেলেটাকে বলবে আমি তাকে পছন্দ করি না। আমি তাকে কখনো ভালোভাবে খেয়াল করিনি। পছন্দ অনেক দূরের কথা। রাকিব আমার এ কথা শুনে বলল, আমার ফ্রেন্ড তোমাকে অনেক পছন্দ করে। 2 বছর আগে থেকে সে তোমার কথা আমাকে বলে। তুমি প্লিজ তার কথা একটু ভেবে দেখো। ভাবাভাবির কিছুই নেই। আমাদের প্রেম ভালোবাসার এখনো বয়স হয়নি। সুলতানার এ কথা শুনে রাকিব ছেলেটা ওই ছেলের কাছে চলে গেল। রাকিব ছেলেটা রায়হান শিকদারকে সুলতানা রাজি না জানানোর পর থেকে রায়হান পাগলামো শুরু করে। প্রতিদিন টিফিন টাইমে সুলতানার জন্য টিফিন পাঠানো, নিজের ফ্রেন্ডদের সাথে নিয়ে চকলেট গিফট ফুল পাঠানো শুরু করে। কয়েকদিন পর পর চিঠি লিখে পাঠায়। চিঠির মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে। সুলতানা সব সময় ফিরিয়ে দিত। এইভাবে আরও একটা বছর কেটে গেল। ২০১৮ সালে অক্টোবর মাস। তখন আর 1 মাস পর তাদের জেএসসি পরীক্ষা শুরু। রায়হান আবারও সুলতানার জন্য চিঠি লিখল, তারপর রাকিবকে দিয়ে পাঠালো। চিঠিতে লেখা ছিল, প্রিয় সুলতানা, হ্যাঁ, তুমি আমার কাছে প্রিয় একজন মানুষ হলেও আমি তোমার কাছে অপ্রিয়, সেটা আমি এতদিনে বুঝে গেছি। আর মাত্র 1 মাস, তারপর থেকে আমি আর তোমাকে দেখতে পারবো না। প্রত্যেক দিন তোমার কথা শুনতে পারবো না, তোমার হাসির শব্দ শুনতে পারবো না। ভাবতে কষ্ট লাগে। এতদিনে আমি ভালোভাবে বুঝে গেছি যে
আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কি এতটাই খারাপ মানুষ যে আমাকে নিয়ে একটু ভাবাও চায় না? প্লিজ একটু আমাকে নিয়ে ভাবো, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে নিয়ে একটু ভাবো। আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকো, তোমার লেখাপড়া শেষ হোক, আমিও ততদিনে প্রতিষ্ঠিত হই। তারপর আমার ফ্যামিলিকে তোমার বাসায় পাঠাবো। আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। ইতি, রায়ান শেখদার। চিঠিটা পড়ে সুলতানা কিছুক্ষণ ভাবলো, তারপর রাকিব ছেলেটাকে ডেকে বলল। রায়ানকে বলো ওর সাথে আমার কথা আছে, ওকে এখানে আসতে বলো। রাকিব রায়হানের কাছে গেল। ওদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হলো কিছু নিয়ে। টিফিন টাইমে রায়হান আসলো কথা বলতে। সুলতানা দ্বিতীয় সারির প্রথম বেঞ্চে বসে, রায়হান প্রথম সারির দ্বিতীয় বেঞ্চে বসলো। সুলতানার মুখোমুখি রায়হানই আগে কথা বলল। কেন ডেকেছো? কিছু কথা ছিল তোমার সাথে। বল কি কথা? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, তাই সহজ ভাষায় বলছি। প্রথম কথা, আমাদের এখনো প্রেম ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি। দ্বিতীয় কথা, তুমি আমার ব্যাপারে কতটুকু জানো, আদৌ কিছু জানো কি না? কিছুই না জেনে ভালোবাসি বলছো এগুলো। আমি তো তোমার ব্যাপারে কিছুই জানি না, তাহলে তোমার ব্যাপারে ভাববো কি নিয়ে আমি? হ্যাঁ, সব জানি। তোমার বাড়ি চাঁদপুর, তুমি ঢাকা থাকো অনেক বছর ধরে। তোমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। তোমার বাবা একজন ব্যবসায়ী। আর কিছু কি জানার দরকার আছে? হ্যাঁ আছে, তোমার সম্পর্কে কিছু বলো। আমার বাড়ি বরিশাল। আমরা অনেক বছর ধরে ঢাকাতেই থাকছি। আমরাও 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। আমি সবার ছোট। আমার বাবা প্রাইভেট কার ভাড়ায় চালায়। আমার সম্পর্কে বলার মতো আর কোনো কিছুই নেই। দেখো, তোমার সম্পর্কে জানার পর যা মনে হলো, আমার বাবা মা তোমায় কখনোই মানবে না। তোমার আর আমার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, তাই আমার মনে হয় তোমার সাথে আমার বন্ধুত্ব করার কোনো মানেই হয় না। তোমার সাথে ভবিষ্যতে আমার কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটিস নেই। কেন? আমরা মধ্যবিত্ত বলে? ধরে নাও তাই। কোনো বাবা মা তার মেয়েকে ভালো করে বিয়ে দিতে চায় না বলো? তুমি আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো। ভবিষ্যতে আমি সব সামনে নেব। নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করব। এই সম্পর্কে আমার কিছুই বলার নেই। দেখো, প্রতিষ্ঠিত হয়ে আমাকে পাও কিনা। এই কথা শুনে রায়হান আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে ওইখানে বসে থেকে উঠে ক্লাসের বাইরে চলে গেল। এর পরের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। সুলতানার পরীক্ষা চলছে। ওই দিনের পর রায়হান সুলতানাকে আর বিরক্ত করেনি। কোথায় হারিয়ে গেছে জানা নেই। স্কুলে আর আসেনি। এখন পরীক্ষা চলছে। সুলতানাদের পরীক্ষার সিট পড়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। মেয়েরা আলাদা বাসে যায় আর ছেলেরা আলাদা বাসে যায়। তাই সুলতানা জানে না রায়হান পরীক্ষা দিচ্ছে কি না। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। সুলতানাদের পরীক্ষা শেষ। রায়হান আর সুলতানার আর দেখা হয়নি। পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলে সুলতানা অন্য স্কুলে ভর্তি হবে। ওই স্কুলের জীবনযাত্রা শেষ। 1 মাস পর পরীক্ষার রেজাল্ট বের হলো। সুলতানার রেজাল্ট কিন্তু স্কুলে আসলো। ওই দিনও রায়হানের সাথে দেখা হলো না। সুলতান মোটামুটি ভালো রেজাল্ট করেছে, 3.7 পেয়েছে। আম্বিয়া 2.50 পেয়েছে। ওই দিনের পর সুলতানা আর ওই স্কুলে যায়নি। ক্লাসে কারোর সাথেও ওর দেখা বা কথা হয়নি। পরবর্তীতে সুলতানার বাবা মা ওকে মনপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছিল। ওই স্কুলে সুলতানার দিন ভালোই কাটছিল নতুন ফ্রেন্ডদেরকে নিয়ে। ওই ক্লাসে 11 জন স্টুডেন্ট ছিল, 5 জন মেয়ে 6 জন ছেলে ছিল। মেয়েদের সাথে অল্প কিছু কথা হতো, কিন্তু ছেলেদের সাথে কোনো কথা হয়নি। আম্বিয়ার সাথে মাঝে মাঝে দেখা করত। আম্বিয়া আর স্কুলে ভর্তি হয়নি। এইভাবে 3টা মাস কেটে গেল। হঠাৎ একদিন সুলতানার জীবনে কালো এক ছায়ার আগমন ঘটল, যা সুলতানার গোছানো সুন্দর জীবনটা কেমন এলোমেলো করে দিল। মাসটা ছিল এপ্রিলের শুরুর দিকে। সুলতানা একদিন স্কুল থেকে বাসায় যাওয়ার সময় কয়েকটা ছেলে তার সামনে আসলো। ছেলেগুলোকে দেখে সুলতানা পাশ কাটিয়ে চলে যেতে চাইলেও কিন্তু ছেলেগুলো যেতে দিল না। তাই সুলতানা ছেলেগুলোর কাছে জানতে চাইল। কে আপনারা? আমার পথ কেন আটকেছেন? ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলের কথা বলে উঠল। আমাদের তুমি চিনবা না, আমরা তোমাকে খুব ভালো করে চিনি। আপনারা কি চাই আমার কাছে? তোমার কাছে কিছু চাই না, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলেন? আমি তোমাকে ভালোবাসি। কি? তো আপনি আমাকে ভালোবাসেন, আমি কি করতে পারি? তোমারও তো সব কিছু করার আছে। কি করার আছে শুনি? সহজ কথা, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, আমার সাথে রিলেশনে আসো, তারপর তোমাকে বিয়ে করব।
মাথা কি খারাপ হয়েছে নাকি আমার, যে আমি আপনার সাথে রিলেশনে যাব? মাথা খারাপ হওয়ার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে। না, আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। আপনি নিজেকে দেখেছেন? আপনাকে তো একটা মাস্তানের মতো দেখা যায়। আর আমি যাব আপনার সাথে রিলেশনশিপে? মাথা খারাপ নাকি আপনার? দেখো, তোমার এত কথা আমি শুনতে চাই না। তোমাকে আমি 3 মাস ধরে ভালোবাসি। 3 মাস ধরে আমি তোমাকে প্রতিদিন দেখি, স্কুলে আসা আর যাওয়ার সময়। তোমাকে আমার যেদিন দেখেছি ওদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আর এখন তো আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমারই হবে। প্রথম জীবনে কাউকে ভালো লেগেছে, তাকে চাই, মানে চাই। আপনার কথায় হবে নাকি? আমি আপনাকে চাই না, আর এই জীবনে কখনো চাইবও না। পথ ছাড়ুন আমার, না হলে আমি লোক ডাকবো। লোক? ডাকো, কোনো লোক আমার কিছুই করতে পারবে না। তুমি নিজেও জানো না তুমি কার চোখে পড়েছ। তোমাকে তো আমার হতেই হবে। তারপর রোহান নিজের সাথে আসা ছেলেদের বলল। চল। ছেলেগুলো যাওয়ার সময় একসাথে বলে গেল। আসসালামু আলাইকুম ভাবি। ছেলেগুলো যাওয়ার পর সুলতানা কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়েছিল, তারপর নিজের বাসায় পথ ধরল। কয়েকদিন ধরে রোহান নামক ছেলেটা রহিমগঞ্জ দিল, সুলতানাকে বিরক্ত করে আর ভালোবাসার কথা বলে। সুলতানা প্রতিদিন ওকে না করে। এইভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু রোহান নামক ছেলেটার বিরক্ত করা বন্ধ হলো না। তাই সুলতানা ওর বাবাকে বিষয়টা জানানো। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ আম্মু বলো। আসলে বাবা, কয়েকদিন ধরেই আমি বাসায় আসার পথে কয়েকটা ছেলে আমার পথ আটকায়, আমার বিরক্ত করে। কি? তো তুমি আগে কেন জানাওনি? আমি ভেবেছি কয়েকদিন পর ওরা নিজেরাই আমায় বিরক্ত করা ছেড়ে দেবে, কিন্তু দিন দিন আরো বেশি বিরক্ত করছে, তাই তোমায় জানালাম। ঠিক আছে, কাল আমি তোমাকে স্কুল থেকে আনতে যাব, তুমি আমাকে ছেলেগুলোকে দেখিয়ে দিবে। ঠিক আছে বাবা। এই কথা বলে সুলতানা নিজের রুমে চলে গেল। সুলতানাদের ঢাকায় 3 রুমের নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সুলতানারা ওইটাই থাকে। পরের দিন যথাসময়ে সুলতানার বাবা সুলতানার স্কুল ছুটি হওয়ার আগে স্কুলের সামনে দাঁড়িয়েছিল। যথাসময়ে বিকেল 4টায় সুলতানা স্কুল ছুটি হলো। সুলতানার বাবা বলে, কোন ছেলেগুলো তোমাকে বিরক্ত করে আমাকে দেখাবে। ঠিক আছে বাবা। ওরা কিছু পথ যাওয়ার পর সুলতানা দেখলো ছেলেগুলো সামনের একটা চায়ের দোকানে বসে আছে। তাই সুলতানা হাতের ইশারায় ওর বাবাকে ছেলেগুলোকে দেখিয়ে বলল। বাবা, ওই ছেলেগুলো। সুলতানার বাবা ছেলেগুলোকে কিছুক্ষণ দেখলো, তারপর ছেলেগুলোর কাছে যেয়ে বলল। এই ছেলেরা তোমরা আমার মেয়েকে কেন বিরক্ত করো? সুলতানা ও নিজের বাবার পাশে এসে দাঁড়ালো। ছেলেগুলোর মধ্যে থেকে রোহান নামক ছেলেটা কথা বলে উঠল। আরে শ্বশুর বাবা যে, কেমন আছেন শ্বশুর বাবা? এই ছেলে কে তোমার শ্বশুর? আমি তোমার কোন জন্মের শ্বশুর? আরে শ্বশুর বাবা, আপনি আমার এই জন্মের শ্বশুর। এই ছেলে ফাইজলামি করা বন্ধ করো, আর আমার মেয়েকে তোমরা কেন বিরক্ত করো? দেখুন, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তো ওকে বিয়ে করতে চাই। কি? এই ছেলে, তুমি নিজেকে দেখেছো তোমার মতো একটা মস্তানের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব? না, কখনোই না। আর আমার মেয়ে এখনো অনেক ছোট, আমার মেয়ের মাত্র 15 বছর। দেখুন, আমি যেমনই হই না কেন আপনার মেয়েকে আমি বিয়ে করব। তোমার কথাই হবে নাকি? আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব না। এই কথা বলে সুলতানার বাবা মেয়ের হাত ধরে চলে আসে। রোহান ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রোহানের দলের ছেলেদের মধ্যে থেকে নজরুল নামক একটা ছেলে বলে উঠল। রাজি হবে না মানে? রাজি হতেই হবে, না হলো সমস্যা নাই, আমার সুলতানাকেই চাই। এইভাবে দিন যেতে লাগলো। সুলতানাকে প্রতিদিন ওর ফ্যামিলির কেউ স্কুলে দিয়ে আসতো, আবার নিয়ে যেত। তাই রোহান সুলতানের সাথে আর কথা বলতে পারেনি। রোহান দিনে দিনে সুলতানার জন্য কেমন হয়ে যাচ্ছিল। সুলতানাকে দেখার জন্য ওর বাসার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সুলতানা স্কুলে যাওয়ার সময় থেকে আসার সময় পর্যন্ত ওই চায়ের দোকানে বসে থাকে। এইভাবে দিন কাটছে। রোহান সুলতানের বাসার সামনে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় এলাকার মানুষ এখন বাঁকা চোখে দেখে। সুলতানের বাবার কাছে বিচার দেয়, আপনাদের বাসার সামনে ঘন্টার পর ঘন্টা কয়েকটা ছেলে দাঁড়িয়ে থাকে, প্রতিদিন হয়তোবা ওর মধ্যে থেকে যে কোনো একটা আপনার মেয়ের প্রেমিক হবে। এতটুকু বয়সে প্রেম করে বেড়ায়, আর আপনারা কিছু বলেন না, আরো অনেক আজে বাজে কথা বলে। ওনাদের এ কথা শুনে সুলতানের বাবা বলে, আমার মেয়ে
ওই ছেলেদের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ছেলেদের মধ্য থেকে একটা ছেলে আমার মেয়েকে বিরক্ত করে। ওনার এ কথা কেউ বিশ্বাস করলো না। ওনারা নিজেদের মতো সুলতানকে আজে বাজে কথা বলে চলে গেল। এসব দেখে সুলতানের বাবা অনেক রেগে গেল। রেগে ওই ছেলেদের কাছে গেল আর বলল, এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি আমার বাসার সামনেই কেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো? দাঁড়িয়ে থাকো ভালো কথা, আমার ফ্ল্যাটের দিকে কি? সহজ কথা, শ্বশুর বাবা, আপনার মেয়েকে পাহারা দেই। দেখো, আমার মেয়ের পিছনে হাত ছেড়ে দাও, না হলে তোমার জন্য ভালো হবে না। কি করবেন শ্বশুর বাবা? পুলিশ ডাকবো, তারপর তোমাদের পুলিশে দেবো। পুলিশ ডাকবেন? ডাকুন, ওই পুলিশ আমার কিছুই করতে পারবে না। এই কথা শুনে সুলতানের বাবা চলে গেল। পরদিন সুলতানা বাবা কাজে যাওয়ার সময় ছেলেগুলো কি আবার ওনার বাসার সামনে দেখে, তাই তিনি কাজে না গিয়ে সোজা পুলিশ স্টেশনে যান। তারপর পুলিশকে নিয়ে আসেন। পুলিশগুলো রোহানকে নিয়ে যাচ্ছে, তাতে ওর কোনো হেলদোল নেই। হাসতে হাসতে পুলিশদের সাথে চলে যাচ্ছে। যাওয়ার আগে সুলতানার বাবাকে বলল, কাজটা ঠিক করেননি, এখনো সময় আছে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, নয়তো আপনার মেয়ের এমন হাল করব, বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে ওর জন্য। এই কথা শুনে সুলতানা বাবা কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণেই ভাবলো ছেলেটা এখন পুলিশের হেফাজতে থাকবে, তাই তার মেয়ের কোনো ক্ষতি হবে না। পুলিশটা রোহানকে নিয়ে গেল। সুলতানার বাবাও বাসায় চলে আসে। এখন উনি কিছুটা চিন্তামুক্ত। উনি বেশিক্ষণ চিন্তামুক্ত থাকতে পারলো না যখন দেখলো পরের দিন ছেলেগুলো আবার ওনার বাসার সামনে দাঁড়িয়ে আছে। ওনার রাগ হলো, ছেলেটাকে পুলিশ কেন ছেড়ে দিল, তাই উনি পুলিশের কাছে জানতে চায়। আপনারা রোহান নামক ছেলেটাকে কেন ছেড়ে দিলে? আমরা রোহান নামক ছেলেটাকে না জেনে ধরে এনে ঠিক করিনি। রোহান এই এলাকার বড় রাজনীতিবিদ মাসুদ সাহেবের ডান হাত। ওকে ধরে আনা কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর আমাকে হুমকিও দিয়ে গেছে দ্বিতীয়বার এমন ভুল হলে আমাকে দেখে নেবে। পুলিশের এই কথা শুনে সুলতানার বাবা অনেক ভয় পেয়ে গেল। উনি সোজা বাসায় চলে আসলো। পরের দিন খুব ভোরে সুলতানার মাকে নিয়ে সুলতানকে বাড়ি পাঠিয়ে দিল। সুলতানা যেতে চাচ্ছিল না ওর লেখাপড়ার ক্ষতি হবে বলে, কিন্তু বাবার কথার উপর কথা বলতে পারেনি, তাই ওর মায়ের বাড়ি চলে গেল। সুলতানাকে ওর বড় বোনের বাড়ি দিয়ে সুলতানার মা ওই দিনে ঢাকায় ব্যাক করে যেন রোহানের কোনো সন্দেহ না হয়। এক সপ্তাহ কেটে গেল, সুলতানাকে দেখতে পাচ্ছে না কোথাও। রোহান না স্কুলে যাচ্ছে না বাসা থেকে বের হচ্ছে, তাই রোহানের কিছুটা সন্দেহ হয় সুলতানা কি বাসায় আছে। এটা দেখার জন্য রোহান তার বন্ধু রাসেলকে সুলতানের বাসায় পাঠালো। কিছুক্ষণ পর রাসেল ফিরে এসে বলল, ভাবি বাসায় নেই, শুধু ভাবের মা বাসায় একা। বাসায় নাই মানে কি? ঠিক মতো দেখেছিস? হ্যাঁ, আমি পুরো বাসা দেখেছি, ভাবি কোথাও নেই। এই কথা শুনে রোহান রাগে ফুসফুস করছে আর বলছে, ছাড়বো না কাউকে, ছাড়বো না। এই কথা বলে রোহান ওইখান থেকে চলে গেল। সুলতানার বাবা মা এখন কিছুটা চিন্তামুক্ত। সুলতানা ঢাকা নাই, তাই ছেলেটাও কিছু করতে পারবে না। সুলতানার বড় আপুর বাড়িতে দিন ভালোই কাটছে, বই খাতা নিয়ে গেছে, ওইখানে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। শুধু পরীক্ষার সময় ঢাকায় এসে পরীক্ষা দিবে। কয়েকদিন পর রোহান সুলতানার বাবার কাছে গেল। সুলতানা কোথায়? তোকে কেন বলবো? আমি তোকে কখনো বলবো না আমার মেয়ে কোথায়। ঠিক আছে, বলতে হবে না, আমি নিজেই খুঁজে বের করতে পারবো। আর খুঁজে পেলে এমন অবস্থা করব যে নিজের মেয়ের দিকে তাকাতে আপনি নিজেই ভয় পাবেন। এই কথা শুনে সুলতানার বাবা আরো বেশি ভয় পেয়ে গেল। তিনি নিজের বড় মেয়েকে ফোন দিয়ে বলল, শোনো, সুলতানা কি ঘর থেকে বেরোতে দিবে না। কোচিংয়ে আর যাওয়ার দরকার নেই, নিজের বোনের খেয়াল রেখো। কিন্তু বাবা, এমন করলে তো সুলতানার লেখাপড়ায় অনেক ক্ষতি হবে। হলে হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ে বেঁচে থাক। এই কথা বলে তিনি কল কেটে দিল। রোহান পুরো ঢাকা শহর সুলতানাকে খুঁজছে। খুঁজে না পেয়ে নিজের ছেলেদের নিয়ে সুলতানার বাসায় সব ভাঙচুর করে এসেছে, তাও সুলতানার বাবা মার মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। সুলতানার বাবা মা ওর ভাইকে কিছুই জানায়নি। এই ভয়ে ওনাদের ছেলের মাথা গরম। দেশে এসে রোহান নামক ছেলেটার সাথে কোনো ঝামেলা করলে ওনাদের ছেলেরে বেশি ক্ষতি হবে রোহান নামক ছেলেটার থেকে। রোহান আম্বিয়াকে ওর দলের ছেলেদের নিয়ে তুলে আনলো। আম্বিয়া ভয়ে কান্না করছে আর বলছে, কে আপনারা? আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? চুপ, বেশি কথা বলবি না। বেশি কথা বললে
জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এ কথা শুনে আম্বিয়া ভয়ে চুপ হয়ে গেল। এখন কিছুক্ষণ পর জানতে চাইলেও সুলতানা তোর ফ্রেন্ড, তাই না? আম্বিয়া ভয়ে কোনো কথাই বলল না। এই কথা বল, নাহলে রাগে আমি কি করবো নিজেও জানি না। এই কথা শুনে আম্বিয়া ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। এই কয়েকদিনে তোর সুলতানা সাথে দেখা বা কথা হয়েছে? না। সুলতানার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর কোথায়? তা জানি না। সত্যি কি জানিস না নাকি, না মিথ্যা বলছিস? সত্যি আমি জানি না। এই কথা শুনে রোহান আম্বিয়াকে কিছু কথা বলে ছেড়ে দিল। সুলতানার কোনো খোঁজ পেলে আমাকে বলবি। ঠিক আছে। এই কথা বলে আম্বিয়া চলে গেল। আম্বিয়া চলে যাওয়ার পর রোহান কিছুক্ষণ চুপ করে বসেছিল। তারপর বাঁকা হাসি দিয়ে বলল, পাখি তুমি যেখানেই থাকো না কেন, আমি ঠিকই তোমাকে খুঁজে বের করব। রোহান নিজের ছেলেদের দিয়ে সুলতানার পুরো ডিটেলস বের করলো। তারপর রওনা হলো চাঁদপুরের উদ্দেশ্যে। রোহান নিজে লোকদের দেওয়ার ঠিকানায় গিয়ে সুলতানকে খুঁজে আসলো, কিন্তু পেল না। এইখানের মানুষের কাছ থেকে জানতে পেরেছে গত 6 মাসে সুলতানা গ্রামের বাড়ি যায়নি। রোহান মনে মনে বলেছে। সুলতানা তাহলে কোথায় যেতে পারে? এদিকে সুলতানের বাবা সুলতানার চাচাতো ভাই থেকে জানতে পেরেছে কারা যেন এসে সুলতানার খোঁজ করেছে। সুলতানের বাবা ভয় পেল। তিনি বুঝেছে কাজটা কার। সুলতানা বাবা ভয়ে সিদ্ধান্ত নিল সুলতানাকে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, সুলতানা এখনো অনেক ছোট, মাত্র 15 বছর বয়স। এখনো ওর বিয়ের বয়স হয়নি, কিন্তু তিনি ওই মাস্তানের থেকে নিজের মেয়েকে বাঁচাতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তিনি তার সিদ্ধান্ত জানালো তার স্ত্রী ছেলে মেয়েকে। সুলতানার ভাই প্রথমে রাজি হচ্ছিল না। সুলতানা এখনো ছোট এই বলে কিন্তু বাবার কথার উপর কথা বলতে পারেনি, তাই সবাই তার সিদ্ধান্ত মেনে নিল। সুলতানার বাবা তার বড় মেয়েকে বলল সুলতানার জন্য ছেলে দেখতে। এই কথা শুনে সুলতানার বড় বোন বলল, বাবা, ভালো ছেলে আমাদের পরিচিত মধ্যেই আছে, তুমি কার কথা বলছো? রাফসানের। রাফসান নাম শুনে সুলতানার বাবা মনে পড়ল গত বছর ওনার বড় ভাই তার 4 নাম্বার ছেলে রাফসানের জন্য সুলতানাকে চেয়েছে, কিন্তু সুলতানা ছোট দেখে সুলতানার বাবা রাজি হয়নি। সুলতানার বড় চাচার 5 জন ছেলে, তার মধ্যে রাফসান 4 নাম্বার। রাফসান 13 বছর ধরে দেশের বাহিরে আছে। সুলতানা যখন 2 বছর বয়স, তখন রাফসান দেশের বাহিরে চলে গেছে লেখাপড়ার জন্য। সুলতানার বড় বোন বলল রাফসান সুলতানার জন্য পারফেক্ট। রাফসানদের পুরো চাঁদপুর এলাকায় ক্ষমতা আছে, কারণ ওর বাকি 4 ভাই রাজনীতির সাথে জড়িত। তাই চাঁদপুরে কেউ সুলতানার ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে সুলতানার বাবা কিছুক্ষণ ভাবলো মনে মনে। তারপর সিদ্ধান্ত নিল রাফসানের সাথে সুলতানার বিয়ে দিবে। পরদিন সুলতানার বাবা তার বড় ভাইকে ফোন দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ ফোন দিলে, কিছু কি হয়েছে? না ভাই, কিছু হয়নি, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ভাই, আমি রাফসানের সাথে সুলতানার বিয়ে দিতে রাজি। কি? এ তো খুব ভালো কথা। বিয়েটা কবে দিতে চাও? আমি রাফসানকে দেশে আসতে বলি। না ভাই, রাফসানকে দেশে আসতে হবে না। আমি চাই এখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে থাক। সুলতানা 18 বছর পূরণ হলে অনুষ্ঠান করে বিয়ে দেব। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তা আমরা কি ঢাকায় যাব, না তোমরা গ্রামে আসবে? না ভাই, আপনাদের আসতে হবে না, আমরাই বাড়ি যাব। আর সুলতানা বাড়িতেই আছি, ওর বড় বোনের বাড়ি। ভাই, এঙ্গেজমেন্টের আগে রাফসান আর সুলতানা একে অপরের সাথে কথা বলো, আপনি কি বলেন? হ্যাঁ ঠিক বলেছ, তাদের আগে একে অপরের সাথে কথা বলা উচিত। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওদের আগে নিজেদের মধ্যে কথা বলার সম্পর্কটা সহজ করে নেওয়া দরকার। ঠিক আছে, তুমি সুলতানার ফোন নাম্বার দাও, আমি রাফসানকে কল দিতে বলবো। সুলতানার ফোন ইউজ করে না, আমি আমার বড় মেয়ের ফোন নাম্বার দিছি, ওইখানে কল দিলে সুলতানার সাথে কথা বলতে পারবে। ঠিক আছে। এই কথা বলে ওনারা একে অপরের থেকে বিদায় নিয়ে রেখে দিল। তারপর সুলতানার বাবা ওনার বড় মেয়েকে ফোন দিয়ে বলল, শোনো, রাফসানের সাথে সুলতানার বিয়ে পাকা কথা হয়েছে। কিছুদিনের মধ্যে ওদের এঙ্গেজমেন্ট করব। তোমার বোনকে বলবে এঙ্গেজমেন্টের জন্য প্রস্তুত থাকতে। আর হ্যাঁ, তোমার নাম্বারে ফোন দিবে রাফসান সুলতানার সাথে কথা বলতে। ঠিক আছে বাবা।
এই কথা শুনে তিনি কল কেটে দিল। সুলতানার বড় বোন ওকে এনগেজমেন্টের কথা জানানোর জন্য সুলতানার রুমের সামনে যায়। রুমের ভেতর থেকে লক করা, তাই সুলতানার বোন সুলতানাকে ডাকলো। বনু, কি করিস? রুমের দরজা বন্ধ কেন? রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না, তাই জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। বনু, কি করছিস? এই সুলতানা। এরকম ভাবে আরো কয়েকবার ডাকার পর সুলতানা দরজা খুলে বের হলো। কি হয়েছে আপু? কি করছিলি এতক্ষণ? কিছু না, ওয়াশরুমে ছিলাম। ও শোন, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো, কি কথা? সুলতানার বড় বোন কিছুক্ষণ চুপ থেকে তার আদরের ছোট বোনের দিকে তাকালো। ভাবছে এতটুকু বয়সে তার আদরের বোনটাকে পরের হাতে তুলে দিতে হবে। এই বয়সে তারা বাবা মার হাত ধরে ঘুরেছে, বন্ধুদের সাথে খেলেছে। তার ছোট বোনকে কতটুকু বয়সে বিয়ে দিয়ে দিতে হচ্ছে। জীবন বড়ই অদ্ভুত। সুলতানা তার বোনের দিকে তাকিয়ে বলল, কি ভাবছো? তুমি না কিছু বলতে এসেছো? কি বলবে বলো? সুলতানার কথা শুনে তার বোন ভাবনা থেকে বের হয়ে বলল, শোনো, আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি, এটা মানো তো তুমি? হ্যাঁ, না মানার কি আছে? তোমরা আমার আপনজন, তোমরা ছাড়া আমার ভালো আর কে চাইবে? রোহান নামক ছেলেটার জন্য তোমাকে পালিয়ে বাঁচতে হচ্ছে, তাই বাবা মা ঠিক করেছে তোমার বিয়ে দিয়ে দেবে। কি? কিসের বিয়ে? আমার এখনো 18 বছর হলো না আর তোমরা আমার বিয়ের কথা ভাবছো? দেখো, এছাড়া তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। তুমি বিয়ে করে নিলে রোহান ছেলেটা তোমার পিছু নেওয়া ছেড়ে দিবে। না আপু, আমি বিয়ে করব না। প্লিজ তুমি বাবা মাকে বোঝাও, আমার এখনো বিয়ের বয়স হয়নি। আমরা সবাই তোমার ভালো চাই, একটা নিরাপদ জীবন দিতে চাই, তাই তোমার জন্য ভালো হবে তুমি আমাদের কথা মেনে নাও। তোমরা আমার দিকটা বুঝতে চাইছো না? আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, আমি তো সংসারে কিছুই বুঝি না। তাছাড়া বিয়ে করলে আমার লেখাপড়ার ক্ষতি হবে। কোনো ক্ষতি হবে না, এখন জাস্ট এনগেজমেন্ট করে রাখবে। তোমার 18 বছর পূরণ হলে অনুষ্ঠান করে দিয়ে দিবে। ছেলেটা কে? রাফসান। কোন রাফসান? আমাদের চাচাতো ভাই রাফসান। কি? দেশে কি আর ছেলে পেলে না? চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছো তোমরা? রাফসানই তোমার জন্য ভালো হবে। আর তাছাড়া গত বছর বড় চাচা তোমার সাথে রাফসানের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, বাবা রাজি হয়নি। এখন বাবা তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছে, তাই রাফসানই তোমার জন্য বেস্ট মনে করছে বাবা। এই কথা শুনে সুলতানা কিছু বলেনি। এদের বলে কোনো লাভ হবে না। সুলতানা এখন বিয়ে করতে চায় না, তাই সুলতানা মনে মনে ভাবছে। কিছু করতে হবে না, এই বিয়ে আমি করতে চাই না। সুলতানার বড় বোন আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। এদিকে রোহান সুলতানাকে খোঁজা বন্ধ করেনি। তার সুলতানাকে চাই। সুলতানাকে নিজের করে না পেলে মেরে ফেলার জন্য হলেও রোহানের সুলতানাকেই চায়। পরের দিন রাত 9টার পর সুলতানার বড় বোনের ফোনে একটা বাইরের দেশের নাম্বার থেকে কল আসলো। প্রথমবার সুলতানার বোন কল ধরল না, অপরিচিত নাম্বার দেখে। পরবর্তীতে যখন আবারও কল আসলো একই নাম্বার থেকে, তখন ভাবলো কেউ হয়তো বা দরকারি কল দিয়েছে। দরকার ছাড়া তো আর কেউ কাউকে এমনি এমনি কল দেওয়ার কথা না, তাই কলটা ধরলো। কলটা রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে কথা শোনা গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি রাফসান, কেমন আছো আব্বু? ও রাফসান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, তোমার লেখাপড়া কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। এইভাবে কথা বলতে বলতে সুলতানার বড় বোন সুলতানা রুমের সামনে আসলো, কিন্তু রুম ফাঁকা। তাই ছাদে গেল, কারণ রুম আর ছাদ ছাড়া কোথাও যায় না। ছাদে গিয়ে দেখলো সুলতানা একটা টুলের উপর বসে আকাশের চাঁদ দেখছে। কথা বলতে বলতে সুলতানার পাশে গিয়ে দাঁড়ালো। সুলতানা নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে ওই দিকে তাকালো, দেখলো নিজের বড় বোনকে। সে কারোর সাথে হেসে হেসে ফোনে কথা বলছে। সুলতানা কিছু বলল না, আবারও আকাশ দেখায় মনোযোগী হলো। কিছুক্ষণ পর সুলতানার বোন সুলতানার দিকে ফোনটা বাড়িয়ে দিল। সুলতানা নিজের বোনের দিকে তাকালো। ওর বোন ইশারায় বলল, রাফসান, কথা বল ওর সাথে। রাফসান নামটা শুনে সুলতানা মোবাইল নিতে চাইল না, ইশারায় বলল কথা বলবে না। কিন্তু ওর বোন জোর করে ওকে মোবাইল দিয়ে ছাদ থেকে নেমে পড়লো। তাই বাধ্য হয়ে সুলতানা মোবাইল কানে নিল। ওপাশ থেকে শুনতে পেলে একটা ছেলের কণ্ঠ। আসসালামু আলাইকুম। সুলতানা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি সুলতানা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি এখন ছাদে? আপনি কি করে জানলেন আমি ছাদে এখন? আপু বলেছে। ও। তো বলেন না তো কি করছেন ছাদে?
তেমন কিছু না, চাঁদ দেখছিলাম। আপনার বুঝি চাঁদ দেখতে ভালো লাগে? হ্যাঁ। এই কথা বলে রাফসান আর কোনো কথা বলছে না, তাই সুলতানাও চুপ আছে। আবার আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ পর রাফসান আবার কথা বলে উঠল। আপনার আর আমার পরিবারের আমাদের বিয়ের কথা চলছে, এই ব্যাপারে আপনি জানেন? হ্যাঁ। এই ব্যাপারে আপনার কি মত? এই কথা শুনে সুলতানা কিছুটা নড়ে চড়ে বসলো, তারপর চুপ হয়ে রইল। সুলতানাকে চুপ থাকতে দেখে রাফসান আবারও কথা বলে উঠল। কি হলো, কিছু বলুন। এইবার সুলতানা কথা বলে উঠল। আপনাকে কিছু বলার আছে আমার। হ্যাঁ বলুন। আসলে আমি এই বিয়েটা করতে চাই না। কেন, কোনো কারণ আছে? আর তাছাড়া এখন আমাদের এঙ্গেজমেন্ট হবে, আপনার 18 বছর পূর্ণ হলে আমাদের বিয়ে হবে। আমি এখন বিয়ে বা এঙ্গেজমেন্ট কোনোটার জন্যই প্রস্তুত না। আমি এখন কিছুই করতে চাই না। তো আপনি এখন কি করতে চাইছেন? আমার কিছুই করার নেই, কিন্তু আপনার আছে। কি করার আছে? আপনি চাইলে এই বিয়েটা ভেঙে দিতে পারেন। কিভাবে? আপনি সবাইকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। কিন্তু আপনাকে তো আমার অনেক পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। প্লিজ আপনি এই বিয়েটা ভেঙে দিন। সরি, পারবো না, কারণ আমি তো আপনাকে বিয়ে করতে চাই, তাই আমি চাইবো আপনার সাথে আমার বিয়েটা হোক। এই কথা শুনে সুলতানা কিছু না বলে কল কেটে দিল, আর মনে মনে ভাবছে, কত বড় শয়তান লোক, আমি বিয়ে করতে চাই না আর এই বেটা নাকি আমাকেই বিয়ে করবে। এই কথা বলে মোবাইল হাতে নিয়ে ছাদ থেকে নেমে পড়ল। সুলতানাকে নিয়ে নিচে আসতে দেখে সুলতানার বোন বলল, রাফসানের সাথে কথা হলো? হ্যাঁ। তোর ভালো লেগেছে? প্রথম কথা, একবার কথা বলাতে কাউকে ভালো লাগার কথা না। আর দ্বিতীয় কথা, ওনার সাথে কথা বলে আমার ভালো লাগেনি। লোকটা বেশি সুবিধার না। কেন, কি হয়েছে? তোকে কি বলেছে? সুলতানা আর কোনো কথা না বলে রুমে চলে গেল। এরপর থেকে প্রতিদিন সকাল 10টার পর আর রাত 9টার পর রাফসান কল দেয়। সুলতানা কথা বলতে চায় না। রাফসান কল দিলে কিন্তু সুলতানার বড় বোন জোর করে মোবাইল ওর কাছে দিয়ে যায়। মাঝে মাঝে টুকটাক কথা বলে সুলতানা আবার মাঝে মাঝে কল কেটে দেয়। কল কেটে দিলে সুলতানার বড় বোনের কাছে বিচার দেয় রাফসান। সুলতানার বড় বোন সুলতানাকে বকা দেয়। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। মাসটা এখন জুলাইয়ের মাঝামাঝি চলছে। সুলতানার বাবার চাচা মিলে ঠিক করলো 21শে জুলাই সুলতানাকে রিং পরিয়ে দিয়ে যাবে। এই কথা শোনার পর সুলতানা তার বাবা মা বোনদের অনেক বুঝিয়েছে সে এখনই বিয়ে বা কারোর জীবনের সঙ্গে জড়াতে চায় না, কিন্তু সুলতানার কথা কেউ শুনল না। তাই বাধ্য হয়ে সুলতানা ও বাবা মার কথা মেনে নিল। সুলতানা বুঝে গেছে ওর রাফসানের সাথে বিয়েটা হবেই, তাই সুলতানা রাফসানের সাথে আর উল্টাপাল্টা কোনো কথা বলে না। রাফসান কল দিলে সালাম দেয় আর ভালো কথা জিজ্ঞেস করে চুপ থাকে। রাফসান নিজের মতো করে অনেক কথা বলে। আর একদিন পর সুলতানাকে রাফসানের বাবা মা রিং পরাতে আসবে। আজও রাফসান কল দিয়েছে সুলতানার সাথে কথা বলার জন্য। রাফসানের কল দেখে সুলতানার বোন সুলতানার রুমে এসে মোবাইল দিয়ে গেল। সুলতানা কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি? কিছু না। ও, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আর একদিন পর আমার ফ্যামিলি আমার নামে আপনার অনামিকাকে রিং পরাবে। আমি অনেক খুশি। এই খুশিতে আমি আপনাকে শপিং ট্রিট দিতে চাই। শপিং ট্রিট? এটা আবার কি? আরে, মানুষ একজন আরেকজনকে খাবার ট্রিট দেয় না, সেই রকম আমি আপনাকে শপিং ট্রিট দিতে চাই। আপনার কি পছন্দ, শাড়ি না 3 পিস? আপনার পছন্দ অনুযায়ী আমি আপনার জন্য উপহার পাঠাবো। আমার কিছু লাগবে না। আরে, কিছু লাগবে না বললে তো হবে নাকি? বলুন আপনার কি পছন্দ। না না, আমার কিছু লাগবে না, আর আমার কোনো পছন্দও নেই। বলুন না প্লিজ, আমি আপনাকে ওই বিশেষ দিনে কিছু দিতে চাই। এই কথা শুনে সুলতানা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কোনো পছন্দ নেই, আপনি যা খুশি দিতে পারেন। আপনার কোনো পছন্দ নেই মানে? পছন্দ নেই মানে নেই। আমি কিছু পছন্দ করি না, আমার মা বোনেরাই আমার জন্য সব পছন্দ করে। এই যেমন ধরুন আপনাকে। এই কথা বলে সুলতানা কল কেটে দিল। আজ শুক্রবার সুলতানাকে রিং পরাতে আসবে রাফসানের বাড়ির লোক। সুলতানার বাবা মা ঢাকা থেকে এসেছে। সুলতানের মেজ বোনও এসেছে ওর মেয়েকে নিয়ে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত।
সুলতানা মন খারাপ করে রুমে বসে আছে, তার কিছু ভালো লাগছে না। সুলতানা আর বড় বোন ওর রুমে আসলো। সুলতানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে কিছু বলল না, যাওয়ার আগে শুধু বলে গেল, একটু পরে আজান দিবে, গোসল করে নামাজ পড়ে নে, নামাজের পর ওনারা আসবে। এ কথা শুনে সুলতানা কিছু বলল না, আরও কিছুক্ষণ চুপ করে বসে থেকে গোসল করতে চলে গেল। 2টা বাজে সুলতানা নামাজ পড়ে বসেছিল। ওর মেজ বোন এসে ওকে রুমে খাবার দিয়ে গেল। সুলতানাও আর কিছু বলল না, না বলে চুপচাপ খাবার খেয়ে নিল। 2:45 এমন সময় সুলতানার বড় বোন সুলতানার রুমে কিছু প্যাকেট নিয়ে আসলো। সুলতানার খাটের উপর প্যাকেটগুলো রেখে বলল, দেখ রাফসান তোর জন্য পছন্দ করে পাঠিয়েছে। সুলতানা কোনো কথা না বলে চুপচাপ প্যাকেটগুলো খুলল। সেখানে ছিল 2টা 3 পিস, তার সাথে ম্যাচিং 2 মোট চুড়ি, 1 জোড়া জুতা, কয়েকটা চকলেট বক্স আর একটা মোবাইল দেখে সুলতানা কিছুটা অবাক হয়েছে, কিন্তু কিছু বলেনি। এখান থেকে একটা 3 পিস পরে রেডি হয়ে নে, রাফসান নাকি ওনাদের বলেছে ওর কেনা ড্রেস পরে তোকে রিং পরাবে। সুলতানা 2টা 3 পিস দেখে কালো কালারের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর সুলতানার বোন ওকে একটু সাজিয়ে দিল, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস আর কিছু না। এতে সুলতানাকে সুন্দর লাগছে। উজ্জ্বল ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙটা খুব মানিয়েছে। সুলতানা উজ্জ্বল ফর্সা 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার মাঝামাঝি গড়নের একটা মেয়ে, চোখগুলো হালকা বড় বড়, একটু বোঝা নাকের মায়াবী একটা মেয়ে। হালকা সাজিয়ে তাকে সুন্দর লাগছে। কিছুক্ষণ পর সুলতানাকে ওনাদের সামনে নিয়ে গেল। সুলতানা সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানাকে আসতে দেখে ওর বড় চাচি ওনার পাশে বসলো, বলল, কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন চাচি? ভালো আছি মা। সুলতানা পাশে তাকিয়ে দেখলো ওর চাচা আর চাচাতো বড় ভাইয়ের বউ এসেছে। সুলতানা তাদের সাথে ও কুশল বিনিময় করলো। আরও কিছুক্ষণ কথা বলার পর সুলতানার চাচি তার সবার থেকে অনুমতি নিল সুলতানকে রিং পরানোর জন্য। সবাই অনুমতি দিলে তিনি সুলতানাকে রিং পরিয়ে দিল। রিং পরানোর কিছুক্ষণ পর সুলতানার চাচি সুলতানাকে রুমে পাঠিয়ে দিল। সুলতানা ও বাধ্য মেয়ের মতো রুমে চলে আসলো। ওনারা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। সুলতানার রুমে আসার কিছুক্ষণ পর ওর বড় বোন মোবাইল নিয়ে রুমে ঢুকলো। সুলতানার দিকে মোবাইল বাড়িয়ে বলল, নে ধর, রাফসান কল দিয়েছে। সুলতানা মোবাইল নিলে ওর বোন রুম থেকে চলে গেল। সুলতানা মোবাইল রিসিভ করে কানে ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আধি ঘরওয়ালি মানে কি? এই যে তুমি আমার হাফ বউ হয়ে গেছো, এখন তো তুমি আমার আদি ঘর ওয়ালি। এই কথা শুনে সুলতানা একটু হাসলো আর মনে মনে ভাবছে, লোকটা এতদিন আপনি করে কথা বলতো, যেই রিং পরানো হলো সোজা তুমিতে চলে গেল। মুখে বলল, ও আচ্ছা। তোমাকে আজ প্রথম হাসতে দেখলাম। ও, আমি আজ অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছি। ভালোবাসা মানে? মাত্র কয়েকদিন আগেই তো আপনার সাথে আমার কথা হলো। এত অল্প দিনে কেউ কাউকে ভালোবাসতে পারে না। হয়তো ভালো লাগতে পারে। ভালোবাসতে কোনো সময় লাগে না, আর যদি সময়ের কথা বলো তাহলে 3 বছরের কম সময় নয়। 3 বছর মানে? আমাদের তো কথা হলো মাত্র 10 থেকে 12 দিন হবে। এর আগে তো আমি আপনাকে কখনো দেখিও নি, আমাদের কথা হয়ও নি। হ্যাঁ, এর আগে আমাদের কথা হয়নি, আর তুমিও আমাকে দেখোনি, কারণ তোমার 2 বছর বয়সে আমি বাইরে দেশে চলে আসি। আমার মোবাইলও আর কখনো কথা হয়নি, কিন্তু আমি তোমাকে দেখেছি আরও 3 বছর আগে। 3 বছর ধরে আমি তোমার খবর রাখি। তুমি আমার আরও 3 বছর আগে থেকে ভালো লাগা বা ভালোবাসার মানুষ। 3 বছর আগে থেকে কি করে? 3 বছর আগে 2017 সালে জানুয়ারি মাসে তোমার বাড়ি গিয়েছিল, মনে আছে? সুলতানা কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ। ফ্ল্যাশব্যাক। 3 বছর আগে রাফসান সুলতানাকে প্রথম দেখেছিল। রাফসান তার ছোট ভাই রাইসুলের সাথে ভিডিও কলে কথা বলছিল। রাইসুল তখন ছাদে দাঁড়িয়েছিল। রাফসান ভাইয়ের সাথে কথা বলার সময় অনেক শব্দ শুনতে পায়, তাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, কিসের শব্দ হচ্ছে রাইসুল? এই কথা শুনে রাইসুল বলল, ভাই নিচে বাচ্চারা খেলতেছে, ওই দেখো। এই বলে মোবাইলের ক্যামেরার নিচের দিকে তাক করলো। রাফসান দেখলো অনেকগুলো ছেলে মেয়ে খেলছে।
তাদের মধ্যে কয়েকটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে। রাফসানের দৃষ্টি আটকায় একটা কমলা কালারের 3 পিস পরা মেয়ের দিকে। মেয়েটাকে কিছুক্ষণ দেখে রাফসান তার ছোট ভাই রাইসুলকে বলল। কমলা কালার 3 পিস পরা মেয়েটাকে রাইসুল? রাইসুল নিচের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, তুমি ওকে চেনো না? ও তো আমাদের চাচাতো বোন। চাচাতো বোন? হ্যাঁ, আমাদের ছোট চাচার ছোট মেয়ে সুলতানা। আমাদের চাচাতো বোন? আর আমি চিনি না। তোর কাছে ওর কোনো ছবি আছে? আসলে ওর মুখটা পুরোপুরি দেখিনি। না ভাই, নেই। তুমি বললে পরে ব্যবস্থা করে দেব। ঠিক তার 3 দিন পর রাইসুল সুলতানার ছবি পাঠায় রাফসানকে। সুলতানাকে দেখার পর থেকে রাফসানের কিছু ভালো লাগে না, শুধু সুলতানার ছবির দিকে তাকিয়ে থাকতো। রাফসান বুঝেছিল সে সুলতানাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজের মনকে বোঝাতে। সুলতানা আমার অনেক ছোট, আমি ওর থেকে 12 বছরের বড়। এটা কেউ মানবে না। এইভাবেই 2টা বছর কেটে গেল, কিন্তু রাফসানের সুলতানার প্রতি ভালো লাগা কমেনি। সে প্রতিদিন তার ছোট ভাইকে দিয়ে সুলতানার খবর নিত। 2 বছর পর রাফসান তার মনকে মানাতে না পেরে তার ফ্যামিলিকে জানালো এই বিষয়ে। ফ্যামিলি প্রথমে আপত্তি করলেও রাফসানের বোঝানোতে তারা রাজি হয়। রাফসানের কথাই সুলতানার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু সুলতানার বাবা রাজি হয়নি। রাফসান এই কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। সুলতানার বাবা না করে দেওয়ার পরও রাফসান প্রতিদিন সুলতানার খোঁজ খবর নিত। তার প্রায় 1 বছর পর সুলতানার বাবা হঠাৎ এসে এই বিয়েতে রাজি। ফ্ল্যাশব্যাক অ্যান্ড বুঝছো কিভাবে? হ্যাঁ। আরও কিছুক্ষণ কথা বলার পর রাফসান কল কেটে দিল। সুলতানা ওই দিন সারাক্ষণ রাফসানের কথা ভাবলো। রাফসানের ওকে 3 বছর থেকে ভালোবাসার কথা শুনে সুলতানার মন কিছুটা নরম হলো রাফসানের প্রতি। সুলতানা ঠিক করলো রাফসানের সাথে ঠিক করে কথা বলবে। যেহেতু রাফসানকে বিয়ে করতে হবে, তাকে মেনে নেওয়াই ঠিক হবে। তার 2 দিন পর সুলতানা তার বাবা মার সাথে ঢাকা চলে আসে। সুলতানা এখন রাফসানের সাথে ভালোভাবে কথা বলে। ঢাকায় আসার পর থেকে রাফসানের দেয়া মোবাইলটা চালু করলো। সুলতানা এখন এটা দিয়ে সে রাফসানের সাথে কথা বলে। ঢাকা আসার পরও সুলতানাকে বাসা থেকে বের হতে দেয়নি ওর বাবা মা। সুলতানা বাসায় বসে পড়ছে পরীক্ষার সময় স্কুলে গিয়ে পরীক্ষা দিবে। রিং পরানোর পর থেকে রাফসান কেমন আজব ব্যবহার করছে। সারাক্ষণ কল দিবে, কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কল ধরে রাখবে। সুলতানা মাঝে মাঝে প্রচুর বিরক্ত হয়, কিন্তু কিছু বলে না। দিনে দিনে রাফসানের পাগলামো বাড়ে। সারাক্ষণ ভিডিও কল দিয়ে রাখবে। সুলতানা কি করছে না করছে সব বলতে হবে। রাফসান সারাক্ষণ কল দিয়ে রাখার জন্য সুলতানার ফ্যামিলির কারোর সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না। ফ্যামিলির সবার সাথে সুলতানার একটা দূরত্ব তৈরি হচ্ছে। এভাবে 4টা মাস কেটে গেল। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা শুরু কাল থেকে। রাফসান সারাক্ষণ কল দেওয়ায় সুলতান ভালোভাবে পড়তে পারছে না। এই জন্য সুলতানার মন খারাপ। তাই সুলতানা রাগ করে মোবাইল বন্ধ করে পড়তে বসলো। এখন শান্তি মতো পড়তে পারবে, কিন্তু শান্তি বেশিক্ষণ রইল না। সুলতানার মোবাইল বন্ধ দেখে ওর মা বোনের মোবাইলে কল দিয়ে সবাইকে পাগল করে দিচ্ছে। রাফসান শুধু কল দিয়ে সুলতানার মা বোনকে বলছে, সুলতানা কোথায়? ওর মোবাইল বন্ধ করে কেন রেখেছে? নাকি ওর মোবাইল নষ্ট হয়ে গেছে? মোবাইল নষ্ট হলে আমি ওকে আজকে একটা মোবাইল কিনে দেব। সুলতানা কি আমাকে আগের মতো ভালোবাসে না? ওর কি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না? রাফসান বারবার কল দিয়ে এসব বলাই সুলতানার মা বোনেরও উপর খুব রেগে যায়। রাফসান কল কাটার পর ওকে খুব বকে আর মোবাইল ওপেন করতে বলে। সুলতানা বাধ্য হয়ে মোবাইল ওপেন করার সাথে সাথে দেখতে পায় রাফসানের প্রায় 1100+ কল আর 350টা SMS। এইসব দেখে সুলতানার চোখ কপালে এ কেমন পাগলামো। মোবাইল ওপেন করার পরে আবার কল করলো রাফসানের। সুলতানা কল ধরার সাথে সাথে ওপাশ থেকে শুনতে পায়, এই বেয়াদব মেয়ে, কি হয়েছে তোর? সমস্যা কি? বেশি বার বেড়েছে তোর, তাই না? মোবাইল কেন বন্ধ করে রেখেছিস? সুলতানা কি বলবে বুঝতে পারছে না, কারণ রাফসানের ধমকে সুলতানা খুব ভয় পেয়েছে। ওকে কোনো কথা বলতে না দেখে রাফসান আবার বলল, কি হলো? কথা বলছিস না কেন? তুই কোন সাহসে মোবাইল বন্ধ করলি? তোর একটু ভয় হলো না? এখন সময় আছে, আমাকে ভয় কর। আমি তোর চোখে ভয় দেখতে চাই।
এই কথা শুনে সুলতানা কাপা গলায় বলল, আপনি এমন আজব ব্যবহার কেন করছেন? তুই জানিস না মোবাইল কেন বন্ধ করছিস? আমার সাথে কথা বলতে ভালো লাগে না। আমাকে আর ভালো লাগে না তোর, নাকি নতুন কাউকে বেশিস? আপনি কি বলছেন এসব? আমি মোবাইল বন্ধ করেছি কারণ আমার পরীক্ষা কাল থেকে। আপনি সারাক্ষণ কল দিলে আমি পড়তে পারি না, তাই মোবাইল বন্ধ করে পড়ছিলাম আমি। এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাকে সময় দেওয়া তোর। এই কথা শুনে সুলতানার অনেক রাগ হলো, তাই বলল, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি আমার বাবা মাকে বলবো আপনার এই ব্যবহারের কথা। এই কথা শুনে রাফসানের গলার স্বর বদলে গেল। নরম গলায় বলল, দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে হারানোর ভয় হয়, তাই রাগের বসে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ এই কথা আঙ্কেল আন্টিকে বলো না। এই কথা শুনে সুলতানা কিছু বলল না। ওকে কিছু বলতে না দেখে রাফসান আবার বলল, প্লিজ বলো না, আমি আর এরকম ব্যবহার করব না তোমার সাথে। রাফসান যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সুলতানা ঠিক করেছে ওর বাবা মাকে কিছু বলবে না। রাফসানকে বলল, ঠিক আছে, বলবো না। ধন্যবাদ। কি করছো তুমি? পড়ছি, কাল পরীক্ষা। আপনি এখন রাখুন, পরে কথা বলবো। এই কথা শুনে রাফসানের অনেক রাগ হলো, কিন্তু ওর সাথে এখন আর উল্টোপাল্টা কিছু বলতে চায় না, তাই বলল, ঠিক আছে। এই কথা বলে রাফসান কল কেটে দিল। রাফসানে একটু পরপর কল দেওয়া বন্ধ হলো না, তাই সুলতানা বাধ্য হয়ে রাফসানকে ভিডিও কলে রেখে পড়ছে। এইসব কারণে সুলতানা খুব বিরক্ত, কিন্তু পরিবারের জন্য কিছু বলতে পারছে না। পরীক্ষা শেষ হলো, কিছুদিন বন্ধ, তারপর নতুন ক্লাস শুরু হবে। সুলতানা ঠিক করেছে সে প্রতিদিন ক্লাসে যাবে, কারো ভয়ে বাসায় বসে থাকবে না। কিছু হলে পরে দেখা যাবে। যত দিন যাচ্ছে রাফসানের আসল চেহারা সুলতানার সামনে বের হচ্ছে। রাফসান সুলতানাকে কারোর সাথে কথা বলতে দেয় না, নিজের বাবা মা ভাই বোনের সাথে কথা বলাও পছন্দ করে না। যদি কখনো কোনো কারণে সুলতানার মোবাইল বিজি পায়, তখন অন্য ছেলেদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা শোনায়। সুলতানার কোনো কথা না শুনে নিজের মতো করে ওকে বকাঝকা করতে থাকে। এই সবে বিরক্ত হয়ে সুলতানা ভাই বোন সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এমনকি বাসায় থাকা নিজের বাবা মার সাথেও দরকার ছাড়া কথা বলে না। এখন সুলতানা ও রাফসানা কিছু কিছু কথার জবাব দেয়, জবাব না দিয়ে থাকাই যায় না। এমন কথা বলে রাফসান। 2020 সাল, সুলতানা এখন 10ম শ্রেণীতে পড়ছে। রাফসানের সাথে প্রায় সুলতানার ঝগড়া হয়। ওর কোনো দোষ না থাকলেও রাফসান কোনো না কোনো খুঁত বের করে সুলতানাকে বকা দেয়। এতে সুলতানা প্রতিবাদ করলে রাফসান আরও রেগে যায়। রাফসান সুলতানার লেখাপড়া বন্ধ করে দিতে চায়, কিন্তু সুলতানা এ কথা মানে না। সে লেখাপড়া বন্ধ করবে না, তাই রাফসান খুব রেগে যায় আর ওকে বলে, তুই লেখাপড়ার নামে বাইরে যাস আর অন্য ছেলেদের সাথে নষ্টামি করিস। এই কথা শুনে সুলতানা খুব রেগে যায়। এই কেমন ব্যবহার আপনার? হ্যাঁ, ঠিকই বলছি। শুন, তোকে আমি বিয়ে করব, আর আমি চাই না তুই আর লেখাপড়া করিস, আর তাই তুই লেখাপড়া বন্ধ করে দিবি। না, আমি লেখাপড়া বন্ধ করব না। আমার কথা না শুনলে তোর জন্য ভালো হবে না। আপনি যা করার করতে পারেন, আমি লেখাপড়া বন্ধ করব না। এই কথা বলে সুলতানা কল কেটে দিল। সুলতানা মেয়েটা অনেক কঠিন হৃদয়ের, অল্পতে ওকে ভেঙে পড়তে দেখা যায় না। ও ঠিক করেছে ওর বাবা মাকে রাফসানের এমন ব্যবহারের বিষয়ে জানাবে। রাফসান অনেকবার কল দিয়েছে, কিন্তু সুলতান রিসিভ করেনি। রাতে সুলতানার বাবা বাসায় আসার পরও ওর বাবা মার রুমে যায়। সুলতানাকে দেখে ওর বাবা বলে উঠল, আরে ছোট মাসি, আসো, ভিতরে আসো। সুলতানা ওর বাবার পাশে গিয়ে বসলো। ওর বাবা বলে উঠল, কিছু কি বলবে মা? হঠাৎ এই রুমে তুমি? আজকাল তো দরকার ছাড়া আমাদের সাথে কথা বলো না। এই কথা শুনে ও চুপ করে আছে। ওর বাবা ভুল কিছু তো বলেনি। সুলতানা বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে, কিভাবে ওর বাবা মাকে এ বিষয়ে জানাবে, তাই কিছুটা আমতা করেছে। ওকে আমতা করতে দেখে ওর বাবা বলল, আমতা করতে হবে না, যা বলতে এসেছো বলো, মা শুনছি। এই কথা শুনে সুলতানা কিছুটা সাহস পেল, তাই বলা শুরু করলো, বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? বাবা, আমি রাফসানকে বিয়ে করতে পারবো না। এই কথা শুনে সুলতানার মা বলে উঠল, কি? কেন? রাফসান মানুষটা ভালো না। কেন, কি হয়েছে? দেখো মা,
রাফসান আমায় কথায় কথায় গালিগালাজ করে। আমার ভাই বোন এমনকি তোমাদের সাথেও কথা বলা ও পছন্দ করে না। ও কেমন আজব কথাবার্তা বলে। তোমাদের সাথে কথা বললে তোমরা নাকি আমাকে ওর থেকে দূরে সরিয়ে দেবে। তোমরা সবাই নাকি ওর খারাপ চাও, তাই ও তোমাদের সাথে আমায় কথা বলতে দেয় না। সব সময় বলবে এটা করো না, ওটা করো না। এমন বন্দি জীবন কে চায় মা? মাঝে মাঝে কেমন পাগলের মতো আচরণ করে। মা, আমি বলি ওকে আমি বিয়ে করতে চাই না। ওকে বিয়ে করলে একসময় দম বন্ধ হয়ে মরে যাব আমি। এ কথা শুনে সুলতানার বাবা মা হতবাক। কিছুক্ষণ পর ওর বাবা বলে উঠল, আগে কেন জানাওনি আমাদের এই বিষয়ে? আমি কিছু বলতে চাইলে মা আপুরা সবাই রাফসানের পক্ষে কথা বলে। আমাকে ওর কথা শুনে বকা দিত, তাই আমি রাগ হয়ে তোমাদের এ বিষয়ে আর কিছু জানাইনি। এই কথা শুনে সুলতানার বাবা রাগী চোখে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার অবসরে আমার মেয়ের সাথে এমন ব্যবহার করতে? সুলতানার মা কিছু না বলে মাথা নিচু করে রাখে। সে আজ বুঝতে পারছে নিজের মেয়ের কথা না শুনে কত বড় ভুল করেছে। ওর বাবা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুমি কি করতে চাও মা? বাবা, আমি রাফসানকে বিয়ে করতে চাই না। ও আমার জন্য সঠিক মানুষ না। ওর মতো পাগলের সাথে থাকলে একসময় আমি নিজেও পাগল হয়ে যাব। প্লিজ বাবা, আমি বিয়ে করতে চাই না ওকে বাবা, প্লিজ। এই কথা শুনে ওর বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তোমার কথাই হবে, আমি ওদের না করে দিব। এই কথা শুনে ওর মা কিছু বলতে চাইলো, কিন্তু ওর বাবা তাকে থামিয়ে দিল। সুলতানা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা। এই কথা বলে সুলতানা ওর বাবা মায়ের রুম থেকে বের হয়ে গেল। সুলতানা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ওর বাবা তার বড় ভাইকে কল দিল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। ভাই, আপনার সাথে আমার দরকারি কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ভাই, আমি রাফসানের সাথে সুলতানার বিয়েটা দিতে চাই না, তাই আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। কি? কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ ভাই, অনেক কিছু হয়েছি, তাই সুলতানা রাফসানকে বিয়ে করতে চায় না। কি হয়েছে? আর কেন সুলতানা রাফসানকে বিয়ে করতে চায় না? এই ব্যাপারে কি কিছু বলেছে তোমাকে? হ্যাঁ বলেছি। এরপর একে একে সুলতানার সাথে করা রাফসানের আচরণের কথা জানালো। এইসব কথা শুনে রাফসানের বাবা অবাক হয়ে বলল, রাফসান নিজেই তো সুলতানাকে বিয়ে করতে চাইলো, তাহলে ওর এমন আচরণ করার কোনো মানে তো আমি দেখছি না। জানি না ভাই, সুলতানা রাফসানকে বিয়ে করতে চায় না, তাই আমি ওদের বিয়েটা ভেঙে দিচ্ছি। প্লিজ ভাই, আপনি কিছু মনে করবেন না। আমার কাছে সব কিছুর আগে আমার মেয়ে। আমি আপনাদের দেওয়া সুলতানাকে সব কিছু ফেরত পাঠিয়ে দিব, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলে সুলতানার বাবা কল কেটে দিল। রাফসান বারবার সুলতানাকে কল দিচ্ছে, কিন্তু সুলতানার মোবাইল বন্ধ দেখাচ্ছে। যখন শুনেছি সুলতানার বাবা ওদের বিয়েটা ভেঙে দিছে, তখন থেকে পাগলের মতো আচরণ করছে। নিজের বাবাকে হুমকি দিয়ে বলেছে, সুলতানা যদি আমার না হয় আমি সব কিছু শেষ করে দেব। সুলতানার বাবা মা বোনদেরকেও হুমকি দিয়ে বলেছে কাজটা ভালো করছে না কেউ। যে সুলতানাকে ওর থেকে আলাদা করতে চাইবে তার শেষ দেখে ছাড়বে। কিন্তু সুলতানা ওর কোনো হুমকি শুনল না। রাফসানের বাড়ি থেকে দেয়া সব জিনিস ফেরত পাঠালো। এই বিষয়ে সুলতানা পুরো পরিবার ওকে সাপোর্ট করলো, কারণ তারা রাফসানের এই কয়দিনের আচরণে বুঝে গেছে রাফসান সুস্থ কোনো মানুষ না। এখন সুলতানার দিন ভালোই কাটছে। সুলতানা একদিন আম্বিয়ারের মাধ্যমে জানতে পারে রোহান ছেলেটা ওর বিয়ে ঠিক হওয়ার খবর শুনে ওকে খোঁজা বন্ধ করে দিয়েছিল। তার কিছুদিন পর এই এলাকা ছেড়ে কোথায় যেন চলে গেছে। কেন গেল, কোথায় গেল কেউ জানে না। সুলতানার জীবনে এমন কোনো সমস্যা নেই, লেখাপড়া আর ফ্যামিলির সাথে খুনসুটি করে দিন পার করছে। 4 বছর পর এভাবেই 4টা বছর কেটে গেল। এখন 2024 সাল চলে। সুলতানা এখন ডিএমসি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। এই বিশ্ববিদ্যালয়ের ওর একটা মেয়ে ফ্রেন্ড হয়েছে, মেয়েটার নাম রুমা। বান্ধবীর সাথে ঘোরাঘুরি আর লেখাপড়া নিয়ে ব্যস্ত থেকে সুলতানা দিন পার করছে। আম্বিয়ারের সাথেও মাঝে মাঝে দেখা হয়। আম্বিয়ার বিয়ে হয়ে গেছে গত বছর। 11ই সেপ্টেম্বর রাত 1টা বাজে। সুলতানা তখন মোবাইল গল্প শুনছিল। সেই সময়টাতে ওর মোবাইলে এমতে একটা নতুন আইডি অ্যাড হয়। আইডিটা হায়াত ইসলাম নামে খোলা। কিছুক্ষণ পর ওই আইডি থেকে SMS আসলো। আসসালামু আলাইকুম। সুলতানা SMSটা দেখার পর কিছুক্ষণ ভাবলো জবাব দিবে কি দিবে না। কিছুক্ষণ নীরব থেকে টাইপ করলো, ওয়ালাইকুম আসসালাম।
সুলতানা জবাব দেওয়ার পরপরই ওই আইডি থেকে এসএমএস আসলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ ও পাশ থেকে আর কোনো এসএমএস আসলো না, তাই সুলতানা জানতে চাইলো, কে আপনি? মানুষ। মানুষ তো বুঝলাম, মানুষ ছাড়া অন্য কিছু হলে তো আর মোবাইলে এসএমএস করতে পারতেন না। হ্যাঁ তা ঠিক। আপনার পরিচয় দিন, আর কেন আমায় এসএমএস করেছেন এটাও বলেন। আমার নাম হায়াত ইসলাম। আচ্ছা, কিন্তু এই নামে তো আমি কাউকে চিনি না বা আমার কোনো আত্মীয় নেই, তাহলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন? হ্যাঁ ঠিক বলেছেন, আমি আপনার কোনো আত্মীয় নই। তার নাম্বার এটা পেয়েছি কোনো একভাবে। কোনো একভাবে মানে? নাম্বারে কি হাত পা আছে যে আপনার কাছে নিজে হেঁটে চলে যাবে? আপনি তো নাম্বারটা কারো কাছ থেকেই পেয়েছেন, তাই না? আমি সেটাই জানতে চাইছি, আপনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছেন আর আমাকেই বা কেন এসএমএস করেছেন? সুলতানাকে এত প্রশ্ন করতে দেখে ওই পাশ থেকে লিখলো, আরে কুল কুল, একসঙ্গে এত প্রশ্ন? একটা একটা করে করুন, আমি জবাব দেবো আপনার প্রশ্নের। আপনার প্রশ্নের জবাব হলো নাম্বারটা আমাকে কেউ দেয়নি। এই নাম্বারটা 6 বছর আগের থেকেই আমার কাছে আছে। 6 বছর আগে থেকে কিভাবে? এই নাম্বারের সিমটা আপনার মায়ের নামে ছিল। 2019 সাল থেকে আপনি ব্যবহার করছেন, ঠিক তখন থেকে এই নাম্বারটা আমার কাছে আছে। পরিচিত বলতে পারেন, আবার অপরিচিত বলতে পারেন। এটা আবার কেমন কথা? কালকে কথা বলবো, ঠিক আছে? এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমান। এখন আর গল্প শুনতে হবে না। এ কথা শুনে সুলতানা কিছুটা অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি এখন গল্প শুনছিলাম? ওপাশ থেকে কিছুক্ষণ পর জবাব আসলো, আমি সব জানি, এখন ঘুমান। আল্লাহ হাফিজ। এই বলে ও পাশের মানুষটা অফলাইনে চলে গেল। সুলতানা কিছুটা অবাক হলো আর ভাবতে লাগলো, কে ছেলেটা আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানলো? আরও নানাবিধ ভাবনা করতে করতে সুলতানা ঘুমিয়ে গেল। পরদিন সকাল। সুলতানার একটা বদ অভ্যাস আছে, সে প্রতিদিন ঘুম ভাঙার পর কিছুক্ষণ মোবাইল দেখবে, তারপর শোয়া থেকে উঠবে। অভ্যাস অনুযায়ী সেই কাজ করার জন্য ঘুম ভাঙার পর মোবাইল হাতে নিতে দেখলো আবার হায়াত নামক আইডিটা থেকে এসএমএস এসেছে। সুলতানা এসএমএসটা ওপেন করলো, সেখানে লেখা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সুলতানা কিছুক্ষণ ভাবলো জবাব দিবে কি দিবে না। অনেকক্ষণ পরে টাইপ করলো, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। সাথে সাথে ওই পাশ থেকে জবাব আসলো, ঘুম কেমন হলো আপনার? ভালো। ঠিক আছে, উঠে এখন ফ্রেশ হয়ে নিন। অলরেডি এখন 8টা বাজে, আপনার তো আবার 9:30টার সময় ক্লাস শুরু। এই কথা শুনে সুলতানা হতবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন এত কথা আমার ব্যাপারে? আমি কি হয়ে জানি এটা ভেবে আপনার ছোট মাথাকে ফ্রেশ হতে কোনো দরকার নেই। আবার পরে কথা হবে, আল্লাহ হাফিজ। এই বলে ওপাশের ব্যক্তিটা অফলাইনে চলে গেল। সুলতানা কিছুক্ষণ চুপ থেকে ফ্রেশ হয়ে চলে গেল। সত্যি তার 9:30 বাজে, ক্লাস আছে, তাই এখন শোয়া থেকে না উঠলে দেরি হয়ে যাবে। প্রায় রাত 1টা বাজে। সুলতানা আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব করছে, তখনই ওর মোবাইলে ভাইব্রেট হলো। সেখানে ছোট্ট একটা এসএমএস। আমি কি আপনাকে কল করতে পারি? সুলতানা কিছুক্ষণ ভাবলো, তারপর জবাব দিল। হ্যাঁ। জবাব দেওয়ার 30 সেকেন্ডের মাথায় কল আসলো। সুলতানা রিসিভ করার কিছুক্ষণ পর ওই পাশ থেকে কথা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভয়েস শুনে সুলতানা অবাক। এত সুন্দর ভয়েস কোনো ছেলের হতে পারে? কোনো ছেলের এত সুন্দর ভয়েস শোনেনি আগে। সুলতানা কিছুক্ষণ পর বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার মন খারাপ কেন? সুলতানা অবাক, ছেলেটা কিভাবে জানলো ওর মন খারাপ, কিন্তু মুখে বলল, না তো, মন খারাপ না তো আমার। আমি জানি আপনার মন খারাপ, আর আপনার মন খারাপ হলে আপনি আকাশ দেখেন, এখনো ঠিক তাই করছেন। সুলতানা বিস্মিত হয়ে বলল, আপনি এটাও জানেন? হ্যাঁ জানি তো। আচ্ছা, আপনি আর কি কি জানেন বলুন তো আমায়। সবই জানি। এই কথা শুনে সুলতানা কিছুটা সিরিয়াস হয়ে বলল, কে আপনি? আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানেন বলুন তো? বলতেই হবে। হ্যাঁ, তা না হলে আমি আপনার নাম্বার ব্লক করে দেব। কিছুক্ষণ পর ওপাশ থেকে জবাব আসলো, আমি রায়হান। কোন রাইয়ান? তোমার ক্লাসমেট রায়হান, আমরা একই সাথে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। এবার চিনেছো? এই কথা শুনে সুলতানা হতবাক হয়ে বলল, আপনি রাইয়ান? হ্যাঁ। কিভাবে পেলেন আমার নাম্বার? আমার ব্যাপারে এত কিছু কি করে জানলেন আপনি? আর ওই দিনের পর থেকে আমি আপনাকে দেখিনি কোথাও। কোথায় ছিলেন আপনি এতদিন? সব প্রশ্নের উত্তর দেব, আগে আপনি আপনি করাটা বন্ধ করো। আমরা সম হয়েছি, আপনি আপনি করে সম্মান দিতে হবে না। ঠিক আছে। এবার বলো, কি জানতে চাও তুমি?
তোমাকে আমি আর দেখিনি। তুমি কি জেএসসি পরীক্ষা দাওনি? হ্যাঁ, দিয়েছি, কিন্তু আমি ইচ্ছে করেই তোমার সামনে আসিনি। আচ্ছা, আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? কোথায় ছিলে এতদিন? তোমার ব্যাপারে আমি সবই জানি, আর আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম, কিন্তু তুমি আমাকে দেখোনি। আমার আশেপাশে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা, হায়াত নামটা কার? তোমার নাম? নাম তো রাইয়ান, তাই না? আমার নামই হায়াত, বাসায় আমাকে সবাই হায়াত বলেই ডাকে। আর রাইয়ার নামটা দিলে তো তুমি আমাকে চিনে ফেলতে, তাই আমি হায়ার নামটা দিয়েছি। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমি তোমায় কি নামে ডাকবো? তোমার ইচ্ছে, তুমি যে নামে ডেকে শান্তি পাও। ঠিক আছে, তাহলে আমি তোমাকে রাইয়ান বলে ডাকবো। ঠিক আছে। তো বলো, কি করছো এখন? লেখাপড়া কি ছেড়ে দিয়েছো নাকি করছো? ইঞ্জিনিয়ারিং পড়ছি, আর বর্তমানে একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে আছি। তাহলে তো তুমি লাইফে অনেকটাই এগিয়ে আছো। সেরকম কিছুই না। তো কি মনে করে হঠাৎ আমার খোঁজ করলে? তোমার খোঁজ তো আমি প্রত্যেক দিনই রাখি তোমার অগোচরে। প্রতিদিনই রাখো মানে? হ্যাঁ, যেদিন থেকে তোমার সামনে যাওয়া বন্ধ করেছি সেদিন থেকে তোমাকে তোমার অগোচরে দেখেছি, এই 6টা বছর। এই যে তুমি প্রতিদিন নিয়ম করে রাতে ঘুমানোর আগে আকাশের সঙ্গে তোমার মনের কথা বলতে আসো বারান্দায়, ঠিক সেই সময় প্রতিদিন তোমার বাসা নিচে দাঁড়িয়ে আমি তোমাকে দেখি। কি? হ্যাঁ। আচ্ছা, 6 বছর আগে নিজের বলার কথা কি বলে গেছো? আমি প্রতিষ্ঠিত হতে পারলে তুমি আমার ব্যাপারে ভেবে দেখবে। তোমার বলা এই কথাটা আমাকে 6টা বছর শান্তিতে ঘুমাতে দেয়নি। তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে শান্তিতে ঘুমাতে দেয়নি 6টা বছর। তুমি আমায় এখনো ভুলোনি? বলার কথা আসে কিভাবে, যেখানে আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য একটু একটু করে নিজেকে তৈরি করছি, সেখানে তোমাকে বলা তো একদমই অসম্ভব। তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি নিজেকে একটু একটু করে তৈরি করেছি। ওই 15 বছর বয়স থেকে কাজে লেগেছি। এমন কোনো কাজ নেই যেটা আমি করিনি। পাশাপাশি লেখাপড়াও করে গেছি। এত কষ্ট শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি এই 6টা বছর আমি। এ কথা শুনে সুলতানা কিছু না বলে কল কেটে দিল। তার অস্থির অস্থির লাগছে। কল কাটার কিছুক্ষণ পর রায়হান আবার কল দিল। কল দিয়ে বলল, গান শুনবে? হ্যাঁ। কথা শুনে রায়হান আর কিছু বলল না। কিছুক্ষণ নীরব থেকে গেয়ে উঠল। গানটা শুনে সুলতানার চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। মনে হয়েছে রায়হান গান না, ওর মনের কথাগুলো বলছে। কিছুক্ষণ চুপ থেকে রায়হান বলল, সুলতানা, আমি তোমাকে চাই। এই কথা শুনে সুলতানার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সুলতানাকে কিছু বলতে না দেখে রায়হান আবারও বলল, দেখো, যখন শুনেছি রাফসানের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আমি তখন প্রায় পাগল হয়ে গেছিলাম। মোনাজাতে পড়ে আল্লাহর কাছে তোমাকে চেয়েছি। কি অসহনীয় দিন পার করেছি 1.5 বছর আমি জানি, আর আমার আল্লাহ জানে। তোমার বিয়ে ঠিক হওয়ার পর আমি তোমাকে পাওয়ার আশা ছাড়িনি। আমি জানি যাই পৃথিবীর সব মানুষ মিলে করতে পারবে না, তা একমাত্র আল্লাহ তাআলা করতে পারবে। তাই আমি শুধু কান্না করে আল্লাহকে বলেছি তোমাকে আমার করে দিতে। কিছুক্ষণ চুপ থেকে সুলতানা বলে উঠল, দেখো, আমার কিছু করার নেই। আমি বাবা মায়ের ইচ্ছে ছাড়া কিছুই করব না। তুমি যদি আমাকে চাও তাহলে আমার বাবা মাকে রাজি করাও। ঠিক আছে, আমি তাই করব। আমি তোমাকে যে কোনো মূল্যে চাই। যেখানে গেলে আমি তোমাকে পাবো, আমি সেখানেই যাব। সুলতানা কিছু বলছে না, তাই রায়হান আবার বলল, কালকে প্লিজ একটু আমার সঙ্গে দেখা করতে পারবে? কেন? প্লিজ। ঠিক আছে, বলো কোথায় আসতে হবে? তোমার পছন্দের ক্যাফেতে। চিলি ক্যাফে? হ্যাঁ। কটা বাজে? ঠিক বিকাল 5টায় পারবে? আছে। এ বললে কল কেটে দিল। পরদিন বিকাল 5টা সুলতানা চিলি ক্যাফের ভেতরে গিয়ে রায়হানকে কল দিল। কোথায় তুমি? 3 নাম্বার টেবিলে। এই কথা শুনে সুলতানা কল কেটে দিল আর 3 নাম্বার টেবিলের দিকে গেল। সুলতানাকে আসতে দেখে রায়হান দাঁড়িয়ে বলল, বসো। সুলতানা মোবাইল দেখতে দেখতে আসছিল। কোনো ছেলের কথা শুনে ওইদিকে তাকালো। তাকিয়ে সুলতানা বিস্মিত, কারণ আগে রায়হান আর এখনকার রায়হানের মধ্যে বিস্তর ফারাক। আগের হ্যাংলা পাতলা ছেলেটা এখন সুদর্শন যুবকের পরিণত হয়েছে। লম্বা প্রায় 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাঝারি আকারের চোখ, খাড়া নাক আর হালকা চাপদাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। সুলতানাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান বলল, আমাকে দেখার অনেক সময় পাবে তুমি, মানুষটা তোমারই হব। এই কথা শুনে সুলতান লজ্জায় চোখ নিচে নামিয়ে পাশের সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর রায়হান কথা বলে উঠল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম, তোমাকে অনেক বছর পর আবার সামনে থেকে দেখে আরো ভালো লাগছে। আচ্ছা, কি খাবে বলো? কিছু না।
রায়হান আর কিছু না বলে দুইজনের জন্য 2টা কফি অর্ডার করলো। অর্ডার শেষে বলল, তোমার থেকে কিছু জানার আছে আমার। হ্যাঁ বলো। তোমার বাবা মাকে কি করে মানাবে একটু বুদ্ধি দাও তো। মানে ওনারা কেমন তুমি ভালো করে জানো, কিভাবে বললে ওনাদের মানার চান্সটা একটু বেশি আছে আমাকে একটু বলো। এর মধ্যে অর্ডারকৃত কফি দিয়ে গেল। সুলতানা একটা কফিতে চুমুক দিয়ে বলল, আমি তোমায় কোনো হেল্প করব না। আমি চাই তুমি নিজের ভালোবাসাকে নিজের যোগ্যতায় হাসিল করো। এই কথা শুনে রায়হান আর কিছু বলল না। ও বুঝে গেছে সুলতানা ওকে কোনো রকম হেল্প করবে না। দুইজনের মধ্যে আরো কিছু সময় কথা চলল। তারপর একে অপরের থেকে বিদায় নিয়ে চলে গেল। রাতে সুলতান আকাশ দেখছিল, তখন ওর মোবাইল ভাইব্রেট করলো। সুলতানা মোবাইল হাতে নিয়ে দেখলো গুটি গুটি অক্ষরে 2 লাইনের একটা SMS। তোমার মনে আজীবনের জন্য আবার জেল হোক, পুরো দুনিয়ার উকিল ক্লান্ত হয়ে যাক, তবু আমার জামিন না হোক। এসএমএসটা দেখে সুলতানার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। সুলতানা আকাশের দিকে তাকিয়ে বলল, মায়া হলো কলঙ্কের মতো, লেগে গেলে মোছা যায় না। 2 দিন পর। এই 2 দিন রায়হান নিয়ম করে সুলতানাকে কল SMS করেছেন। আজ রায়হান সুলতানার বাবার সাথে দেখা করতে এসেছে তার দোকানে। দোকানে এসে সুলতানার বাবাকে দেখতে পেল না। দোকানের কর্মচারীকে জিজ্ঞেস করতে জানতে পারলো উনি নামাজে গেছে। তাই রায়হান বলল, আজ ওনার সাথে কথা বলেই যাবে যেভাবেই হোক। প্রায় আধা ঘন্টা পর সুলতানার বাবা দোকানে আসলো। ওনাকে আসতে দেখে রায়হান দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। দোকানে একটা অপরিচিত ছেলেকে দেখে সুলতানার বাবা কিছুটা অবাক হলো। জবাবে বলল, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কে তুমি? আঙ্কেল, আমার নাম রায়ান। আমি আর সুলতানা একই ক্লাসে পড়তাম, আমি ওর ক্লাসমেট। এই কথা শুনে সুলতানার বাবা বলল, ও আচ্ছা, ঠিক আছে, বসো। এই কথা বলে উনি দোকানের ভিতরে গিয়ে বসলো আর রায়হানকেও ওনার পাশে বসার জায়গা করে দিল। উনি বলল, কি খাবে বলো? না আঙ্কেল, কিছু খাবো না, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। এই বলে উনি দোকানের কর্মচারীকে ওনাদের দুইজনের জন্য চা আনতে বলল। রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, আঙ্কেল, আমার নাম রায়ান, আমার বাড়ি বরিশাল, কিন্তু জন্মের পর থেকে ঢাকায় থাকি। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি আর বর্তমানে একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছি। এই বলে রায়হান চুপ হয়ে গেল। রায়হানকে চুপ থাকতে দেখে সুলতানার বাবা বলল, আমাকে এইসব বলার কারণ কি? কারণ আছে। এরপর একে একে নিজের ভালোবাসার কথা, সুলতানাকে পাওয়ার জন্য ওর অপেক্ষার কথা আর সুলতানাকে বিয়ে করতে চাই তাও জানালো। এইসব কথা শুনে সুলতানার বাবা বলল, সবই বুঝলাম, তুমি পাত্র হিসেবেও খারাপ হবে না, কিন্তু আমি সুলতানাকে ঢাকায় বিয়ে দেবো না। ওকে আমাদের গ্রামের বাড়ির চাঁদপুরের ওইদিকে বিয়ে দেবো, কারণ ও আমার অনেক আদরের মেয়ে। ওকে আমি আমার থেকে বেশি দূরে রাখতে পারবো না, তাই তুমি আমার মেয়ের আশা ছেড়ে দাও। এই কথা শুনে রায়হান চুপ হয়ে গেল। ওর ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় হচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, আঙ্কেল, এমন কথা বলবেন না প্লিজ। 7টা বছর ধরে আমি ওকে নিজের করে পাওয়ার জন্য কষ্ট করে যাচ্ছি, প্লিজ আপনি এমন কথা বলবেন না। দেখো, আমি আমার মেয়েকে বাড়িতেই বিয়ে দেবো, তাই তোমার এসব কথাবার্তা বন্ধ করো। প্লিজ আঙ্কেল, আমার উপর আপনি একটু করুণা করুন। আমি আপনার মেয়েকে না পেলে সত্যি পাগল হয়ে যাব। আরও নানা কথা বলে মানানোর চেষ্টা করতে লাগলো সুলতানার বাবাকে, কিন্তু উনি ওনার কথায় অটুট। তাই বাধ্য হয়ে রায়হান ওনার থেকে বিদায় নিয়ে চলে আসলো আর মনে মনে বলল, আপনাকে আমি যেভাবেই হোক না কেন মানাবই। সুলতানাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। এরপর থেকে রায়হান প্রতিদিন সুলতানার বাবার দোকানে আসতো, ওনাকে বিভিন্নভাবে কথা বলে মানানোর চেষ্টা করত। ওর ফ্যামিলিকেও পাঠিয়েছে কয়েকবার, কিন্তু কোনো লাভ হলো না। সুলতানার বাবার ওনার কথায় অটুট। এভাবে প্রায় 4টা মাস কেটে গেল। রায়হানের এরকম পাগলামো দেখে সুলতানার বাবা মন কিছুটা নরম হলো। উনি রায়হানের ব্যাপারে খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়ে যা জানতে পারলেন তাতে ছেলেটা ওনার মেয়ের জন্য খারাপ হবে না। তাই তিনি ফ্যামিলির সবার সাথে এই ব্যাপারে আলোচনা করলো। ফ্যামিলির সবাই ছেলের ব্যাপারে জেনে আর আপত্তি করেনি। 2025 সাল ফেব্রুয়ারির 3 তারিখ সুলতানার বাবা রায়হানকে কল দিয়ে ওনার সাথে দেখা করতে বললেন। উনি কল কাটার সাথে সাথে রায়হান সুলতানাকে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতে রায়হান বলল, কি করছো তুমি? কিছু না।
এরপর রায়হান কিছুটা চিন্তিত হয়ে বলল, তোমার বাবা আমাকে কল দিয়েছে, ওনার সঙ্গে দেখা করতে বললো। আমার চিন্তা আর ভয় দুইটাই হচ্ছে। আমি কেন ডেকেছে আমি বুঝতে পারছি না। রায়হানের কথা শুনে সুলতানা নীরবে হাসে। সুলতানা জানে ওর বাবা রায়হানকে কেন ডেকেছে। ওর বাবা মায়ের করা আলোচনা সুলতানা শুনেছে, কিন্তু ও রায়হানকে কিছু বলল না এই ব্যাপারে। মুখে বলল, বাবা তোমায় ডেকেছে। হ্যাঁ, আচ্ছা কেন রেখেছে তুমি কিছু বলতে পারবে? না তো, জানি না কেন ডেকেছে তোমায়। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে সুলতানা কল কেটে দিল। সন্ধ্যা 7টায় রায়হান সুলতানার বাবার দোকানে আসলো। উনি আগে থেকে রায়হানের জন্য অপেক্ষা করছিলেন। রায়হান ওনাকে দেখে সালাম দিয়ে ভালো মন্দের খবর জানতে চাইল। উনিও সুন্দরভাবে রায়হানের কথার জবাব দিল। দুইজনের মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। হঠাৎ সুলতানার বাবা বলে উঠল, দেখো, তোমার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি। খারাপ কিছু শুনলাম না তোমার ব্যাপারে। আমি আমার মেয়েকে দূরে বিয়ে দিতে চাইনি, কিন্তু আমার মনে হচ্ছে তোমার মতো আমার মেয়েকে আর কেউ ভালো রাখতে পারবে না, তাই আমি এই বিয়েতে রাজি। এই কথা শুনে রায়হান বিস্মিত হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইল। রায়হানের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে, এ আনন্দে ওর চোখে পানি এসে জমা হলো। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে ধাতস্থ করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল রায়হান, সত্যি আপনি এই বিয়েতে রাজি? সুলতানার বাবা রায়হানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলেটা আমার মেয়েকে ঠিক কতটা ভালোবাসে। এতটা ভালোবাসলে নিজের ভালোবাসার মানুষকে পাবে শুনে এই অবস্থা হয়। উনি মুখে বলল, হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে একদিন আমাদের বাসায় আসো। ওইখানে আমাদের মধ্যে কথা বলা যাবে আর ওনাদের মেয়ে দেখাও হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে কল করে জানাবো আমার ফ্যামিলি কবে যাবে আপনাদের বাসায়। ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে রায়হান বিদায় নিয়ে চলে গেল। রাতে রায়হান সুলতানাকে কল দিল। ও কলটা রিসিভ করার সাথে সাথে রায়হান উচ্ছ্বাসিত গলায় বলল, কি করছো উঠবি মিসেস? এই কথা শুনে প্রথমে সুলতানা কিছুটা চমকায়, পরে বুঝতে পারে কেন এই কথা বলেছে। তাই নিজেকে সামলে বলে, তেমন কিছু না। কেমন মানুষ তুমি বলো তো, একটু জমকালে না? কেন, আমার কি চমকানোর কথা ছিল? হ্যাঁ, আমি তোমাকে উঠবে মিসেস বলে ডেকেছি, তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ, শুনেছি। তাহলে একটু চমকালে না কেন? চমকানোর মতো কিছু দেখছি না আমি। তুমি তোমার ফিয়ান্সেকে যে কোনো নামই ডাকতে পারো। তার মানে তুমি আগে থেকে সব জানতে? হ্যাঁ। তাহলে আমাকে বললে না কেন? আমি তাহলে খামাকা এত টেনশন করতাম না। আমার বাবার মুখ থেকে কথাটা শুনে তুমি যতটা খুশি হয়েছো, স্বস্তি পেয়েছো, সেটা মনে হয় আমার মুখ থেকে শুনলে পেতে না, তাই বলিনি। আচ্ছা, এই ব্যাপার। এইভাবে আরও অনেক কথা হলো দুজনের মধ্যে। হঠাৎ রায়হান বলে উঠল, তুমি আমার সেই আকাঙ্ক্ষার মানুষ, যার কথা আমি ঘুমিয়ে ঘুমিয়েও ভাবি। আই লাভ ইউ। এই কথা শুনে সুলতান মুখে কিছু বলে না, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মানুষের মায়া বিষের চেয়েও বিষাক্ত। হ্যাঁ, সুলতানা রায়হানের মায়ায় এই কয় মাসে ভালোভাবে ফেসে গেছে। রায়হানকে ভালোবাসে কি না ও জানে না, কিন্তু রায়হানের জন্য ওর মনে বিশাল একটা জায়গা তৈরি হয়েছে। একটা কথা আছে না, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল এবং যত্নশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। সুলতানার ক্ষেত্রেও তাই ঘটেছে। এই কয় মাস রায়হান সুলতানার অনেক কেয়ার করেছে, যত্ন নিয়েছে। সুলতানার একটু মন খারাপ দেখলে ওকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। এইসব দেখে সুলতানা রায়হানের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ফেব্রুয়ারির 5 তারিখ রায়হানের ফ্যামিলি আসলো সুলতানদের বাসায়। রায়হানের বাবা মা, ছোট বোন ও বড় ভাইয়ের বউ এসেছে সুলতানকে দেখতে। সুলতানাকে দেখে সবার পছন্দ হয়েছে, তাই ওনারা সুলতানার বাবা থেকে অনুমতি নিয়ে সুলতানকে রিং পরিয়ে দিয়েছে। সুলতানার ফ্যামিলি কেউ দাওয়াত করেছে ওনাদের বাসায় যাওয়ার জন্য। ওনাদের বাসায় বিয়ের ফাইনাল কথা হবে। সুলতানার ফ্যামিলিও ওনাদের দাওয়াত অ্যাকসেপ্ট করেছে আর 8 তারিখ যাবে বলে জানিয়েছে। 8 তারিখে সুলতানা ফ্যামিলি রায়হানদের বাসায় গেল। সুলতানার বাবা, ভাই, বড় বোন আর বড় বোনের স্বামী এসেছে রায়হানদের বাসায়। রায়হানের ফ্যামিলি সুন্দর করে তাদের আপ্যায়ন করলো। ওদের 4 রুমের একটা ফ্ল্যাট, ওইটাতে পুরো পরিবার একসাথে থাকে। সুলতানার ফ্যামিলির
সবার রায়হানের পরিবার ও ওনাদের আপ্যায়ন ভালো লাগলো। এইখানে নানাবিধ কথার মধ্য দিয়ে ঠিক হলো ফেব্রুয়ারির 15 তারিখ গায়ে হলুদ আর 16 তারিখে বিয়ে হবে। 15 তারিখ আজ সুলতানার গায়ে হলুদ। পুরো বিল্ডিং মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। সুলতানারা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের ছাদে ওর গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। বিয়ের উপলক্ষে ওদের সকল আত্মীয় স্বজন এসেছে সুলতানদের বাসায়। সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। বিকেলে রায়হানের বোন ভাবিরা এসেছে গায়ে হলুদের প্রয়োজনীয় জিনিস নিয়ে। সুলতানার বোনেরা ওকে সুন্দর করে সাজিয়ে দিল। ওকে হলুদ শাড়ি আর ফুলের গহনা পরানো হলো। মুখে হালকা মেকআপ, এতে ওকে অনেক সুন্দর লাগছে। প্রায় 7টা বাজে। একটু পর সুলতানার গায়ে হলুদ শুরু হবে। রায়হান ওকে গায়ে হলুদের সাজে দেখার জন্য ভিডিও কল দিল। সুলতানা রায়হানের ভিডিও কল দেখে কিছুটা ইতস্তত করলো। এত সাজে রায়হানের সামনে যেতে ওর লজ্জা লাগছে। আবারও কল আসতে দেখে রিসিভ করলো। কিছুটা লজ্জা নিয়ে মোবাইল নিজের সামনে ধরলো। সুলতানাকে এই সাজে দেখে রায়হান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলে উঠল, কি গো বউ, আমাকে মেরে ফেলা প্ল্যান করছে নাকি? এই কথা শুনে সুলতানা আরও লজ্জা পেল, তাই কিছু না বলে কল কেটে দিল। সুলতানার গায়ে হলুদ, নাচ গান, আত্মীয়দের হাসি তামাশার মধ্যে দিয়ে রাত 10টা বাজে শেষ হলো। ওর গায়ে হলুদ শেষ হতে রায়হানের বোন ভাবিরা জোর করে সুলতানার কিছু আত্মীয় স্বজনকে নিয়ে গেল তাদের বাসায়। ওরা যাওয়ার পর রায়হানের গায়ে হলুদ শুরু হবে। রায়হানের হলুদের স্টেজও সাদে করা হলো। নাচ গান হাসি মজার মধ্য দিয়ে রাত 1টার দিকে রায়হানের গায়ে হলুদ শেষ করে সুলতানার বোন ভাবিরা বাসায় আসলো। ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সুলতানার 2 হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। হাতে সুন্দর করে লাভের মাঝখানে লিখে দিল রায়হান। কিছুক্ষণ পর যে যার মতো শুতে চলে গেল। কাল আবার অনেক কাজ বাকি। সুলতানা মেহেদি শুকানোর জন্য বসে রইল। বসে থাকতে দেখে সুলতানা বোর হচ্ছিল, তাই বারান্দায় গেল আকাশ দেখতে। হাতের মেহেদি প্রায় শুকিয়ে গেছে। সুলতানা ঘুমানোর জন্য রুমে যাচ্ছে, এমন সময় রায়হান কল দিল। সুলতানা রিসিভ করে মোবাইল কানে ধরলো। কি করছো তুমি? বারান্দায় বসে আকাশ দেখছিলাম। আচ্ছা, একটা কথা বলবে আমাকে? হ্যাঁ। তুমি কি আমায় ভালোবাসো? এই 6 মাসে তোমার মনে আমার জন্য কি একটু ভালোবাসা তৈরি হয়েছে? কিছুক্ষণ চুপ থেকে সুলতানা বলে উঠল, দেখো, তোমাকে কিছু কথা বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলো। ভালোবাসা কি আমি মনে হয় জানি না, কিন্তু তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তোমার কথা শুনতে ভালো লাগে। তোমার কথা মনে হলে মুখে আপনা আপনি হাসি চলে আসে আমার। তুমি মন খারাপ করে থাকলে বা তুমি কোনো কারণে কষ্ট পেলে আমার খারাপ লাগে। আমার এই 22 বছরের জীবনে আমি তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধে কথা বলেছি। আর তাছাড়া আমার মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট। তোমার আমার বয়সের ব্যবধান মাত্র 3 মাসের। তুমি আমার থেকে মাত্র 3 মাসের বড়, তাই আমি তোমার সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারি। আর তুমিও আমার মনের কথা বা আমার সিচুয়েশনটা বুঝতে পারো। তোমাকে আমি ভালোবাসি কিনা আমি জানি না, কিন্তু তোমার জন্য আমার মনে বিশাল একটা জায়গা তৈরি হয়েছে। এতক্ষণ রায়হান মন দিয়ে সুলতানার সব কথা শুনল। সুলতানার জবাব শুনে তার মুখে হাসি ফুটল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, গান শুনবে? হ্যাঁ বলো। তোমার গান শুনতে আমার অনেক ভালো লাগে। তোমার গানের গলাটা অনেক সুন্দর। এই কথা শুনে রায়হান কোনো জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে গেয়ে উঠল, বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না। না একটা কথা ওরে, আমার মতো এমন করে কখনো কেউ আর তোকে বাঁচতে ভালো পারবে না। বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না। আজ ফেব্রুয়ারি 16 তারিখ। রায়হান আর সুলতানার বিয়ে। বাসায় সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে। সুলতানা মন খারাপ করে বসে আছে। বাবা মা ভাই বোন পরিবারের সকলকে ছেড়ে যেতে হবে, আজ ভাবতেই কষ্ট হচ্ছে ওর। সুলতানার মা বোনরাও একটু পরপর চোখের পানি ফেলছে। তাদের আদরের মেয়েটা আজ পরের বাড়ি চলে যাবে। বিকেল 5টা।
সুলতানা বারান্দায় মন খারাপ করে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের সমীকরণ মিলাচ্ছে। জীবনের 22টা বছর যাদের সান্নিধ্যে কেটেছে বা থেকেছে, আজ তারা পর হয়ে যাবে। আর কিছু অচেনা মানুষ সারা জীবনের জন্য আপন হয়ে যাবে। জীবনের অনেক ঝড়ঝাপটার পর অবশেষে আজ তাদের বিয়ে হচ্ছে। রায়হানের 8 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। ফ্ল্যাশব্যাক এন্ড। কিছুক্ষণ পর রুমা এসে সুলতানার পাশে বসলো। পাশে কারো অস্তিত্ব বুঝে সুলতানা তাকিয়ে দেখলো রুমাকে দেখে সুলতানা বলল, কখন এসেছিস? কিছুক্ষণ আগে তোকে তারার বাসায় খুঁজে পেলাম না, তখনই মনে হলো তুই বারান্দায় আছিস। দেখ, আমার ধারণাই সঠিক হলো। এই কথার জবাবে সুলতানা কিছু বলল না। রুমা আবার বলে উঠল, মন খারাপ তোর? জানি না রে, কেমন লাগছে নিজেও বুঝতে পারছি না। কিছুক্ষণ দুইজনের মধ্যে কথা হলো। কথা সমাপ্ত করে রুমা সুলতানাকে সাজাতে নিয়ে গেল। পার্লারের মেয়েরা ওর অপেক্ষা করছে। বিয়ের জন্য রায়হানের বাড়ি থেকে পাঠানো তত্ত্ব দিয়ে সুলতানাকে সাজাতে লাগলো পার্লারের মেয়েরা। রাত প্রায় 8টা বাজে। এমন সময় রুমা এসে জানালো সুলতানাকে বর এসেছে। নিচে ওর ভাই বোনেরা গেট ধরেছে। দুই পক্ষের টাকা নিয়ে যুদ্ধ চলছে। এসব শুনে সুলতানা মুচকি হাসি দিয়ে রুমাকে বলল, তুইও যা ওইখানে। দেখ, আমার ভাই বোনদের দাবির 1 টাকাও যেন কম না দিয়ে তোর দুলাভাই ঢুকতে না পারে। রুমা হাসি দিয়ে চলে গেল গেটের কাছে। প্রায় 25 মিনিট ধরে দুই পক্ষের ছোট্ট যুদ্ধের মাধ্যমে 8,000 টাকা নিয়ে ওদের ঢুকতে দেওয়া হলো। এদিকে সুলতানাকে ওরা সাজানো শেষ হলো। রায়হানের বাড়ি থেকে দেয়া মেরুন রঙের মধ্যে গোল্ডেন স্টোনের কাজ করা লেহেঙ্গায় সুলতানাকে দারুণ মানিয়েছে। মাথায় গোল্ডেন কালারের হিজাব, তার উপর লেহেঙ্গার ওড়না দেয়া, গা ভর্তি গোল্ডের গহনা। রায়হানরা আসার ঘণ্টাখানেক পর কাজী আসলো সুলতানার কাছে বিয়ে পড়াতে। সুলতানা কবুল বলার পর কাজী রায়হানের কাছে গিয়ে রায়হানের কবুল বলার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করলো। বিয়ে পড়ানোর কিছুক্ষণ পর সুলতানাকে নিয়ে রায়হানের পাশে বসানো হলো। রায়হান সুলতানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের পানি এসে জমা হলো। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সে নিজের ভালোবাসার মানুষকে পেল। রায়হান সুলতানার হাত নিজের হাতের মুঠোয় নিল। সুলতানা রায়হানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সুলতানার হাসি দেখে রায়হানের মুখেও হাসি ফুটল। খাওয়া দাওয়া আর সকলের নানাবিধ কথার মাধ্যমে বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হলো। বিদায়ের বেলা। সুলতানার পরিবারের সকলের চোখে পানি। সুলতানা ওর পরিবারের সকলকে জড়িয়ে ধরে কান্না করছে। কিছুক্ষণ পর সুলতানার মা নিজে চোখের পানি মুছে সুলতানার হাত রায়হানের হাতে দিয়ে বলল, আমার মেয়েটাকে ভালো রেখো, ওকে কখনো কষ্ট দিও না, ও আমাদের অনেক আদরের মেয়ে। রায়হান সুলতানার হাতটা শক্ত করে ধরে বলল, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার। সকলের থেকে বিদায় নিয়ে সুলতানা ওর বাবার সামনে দাঁড়ালো। ওর বাবার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু সুলতানার বাবা এই কথাকে ভুল প্রমাণ করে দিয়ে কান্না করছে। নিজের আদরের ছোট মেয়েটা দূরে চলে যাওয়ায় কান্না করছে। সুলতানার বাবা ওর মাথায় হাত দিয়ে বলল, জানি না তোমার 22 বছরের জীবনের সকল চাওয়া আমি পূর্ণ করতে পেরেছি কিনা। যদি না পেরে থাকি তাহলে বাবাকে ক্ষমা করো। তোমরা 3 বোন আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার আমার কাছে। তুমি ভালো তো, তোমার বাবার দোয়ায় সবসময় তুমি থাকছে। এ কথা শুনে সুলতানা শব্দ করে কেঁদে দিল। সবাই মিলে সুলতানাকে বুঝিয়ে কিছুটা শান্ত করে গাড়িতে বসিয়ে দিল। সুলতানার সাথে ওর এক কাজিনকে পাঠাবে, তার নাম ইমা। রায়হান সুলতানার বাবার সামনে এসে দাঁড়ালো। ওনার হাত ধরে বলল, আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তির খাতা আজ পূর্ণ করে দিলেন। এ কথা শুনে সুলতানার বাবা রায়হানের হাত দুটো ধরে বলল, আমার কাছে অনুরোধ বাবা, যদি কখনো মনে হয় আমার মেয়ে তোমার কাছে বোঝা বা তুমি ওর সাথে আর থাকতে পারবে না, তাহলে আমার মেয়েকে আমার কাছে দিয়ে যেও। ওর কোনো ক্ষতি করো না। ওর কিছু হয়ে গেলে তুমি বউ পাবে ঠিক, কিন্তু আমি আর মেয়ে পাবো না। তোমার কাছে অনুরোধ, আমার মেয়েকে ভালো রেখো। এই কথা শুনে রায়হান সুলতানার বাবাকে জড়িয়ে ধরে বলল,
এমন কিছু হওয়ার আগে আমার মৃত্যু হোক, আমি তাই চাইবো। রায়হান সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। রায়হান গাড়িতে ওঠার পর গাড়ি চলতে শুরু করলো। সুলতানা গাড়ির জানালা দিয়ে নিজের আপনজনদের দিকে তাকিয়ে আছে, যাদের ছেড়ে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। সুলতানাকে কান্না করতে দেখে ওর চোখের পানি মুছে দিয়ে রায়হান বলল, আজ কেঁদেছ, এরপর যেন তোমার চোখে আমি পানি না দেখি। সুলতানা কিছু বলল না। রায়হান সুলতানার মাথার নিচের কাঁধে দিয়ে ওর দুইটা হাত নিজের হাতের মুঠোয় নিল। কিছুক্ষণ নীরব থেকে গেয়ে উঠল, তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আসসালামু আলাইকুম।